কাল প্রথম রমজান শুরু হচ্ছে। গতকালকে পুরো রমজানের বাজার সদাই বাড়ির কর্তারা করে ফেলেছেন। প্রথম সেহরিতে বাড়ির সকলেই ওঠে। রিশা, রোশনি, রাফিও ঘুমানোর আগে বারবার মাকে ফাঁকা হুমকি দিয়ে যায় সেহরিতে যেন অবশ্যই ডাকা হয় তাদের। তিতির ঈশানের হাতের ব্যান্ডেজ করে দিয়ে খাবারের ট্রেখানা এগিয়ে এনে বসে পাশে। ঈশান নিশ্চুপ হয়ে বসে থাকে, মুখে কোনো রা নেই একেবারে। তিতির এক পলক খাবারের দিকে, আরেক পলক ঈশানের মুখের দিকে ফেলে, তারপর দৃষ্টি তাক করে ব্যান্ডেজ করা হাতখানার দিকে। সে না খাইয়ে দিলে খাওয়ার কোনো উপায় নেই লোকটার। মনে পড়ে গত রাতে তাকে ঈশান খাইয়ে দিয়েছিল। ঈশান নরম দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের মুখের দিকে। তিতির কিছু একটা ভাবছে, সম্ভবত মেয়েটার মনের কথা বেশ বুঝতে পারছে ঈশান। খাবার খাইয়ে দেবে কিনা, এভাবে রেখে চলে যাবে সেটা নিয়ে মনে রয়েছে। ঈশান কোনো রকম আগবাড়িয়ে কথা বলে না, দেখতে চায় তিতির কি করে। তিতির সময় নেয়, দীর্ঘশ্বাস ফেলে খাবার ট্রেটা বিছানায় রেখে গিয়ে হাত ধুয়ে আসে। প্লেটে খাবার মাখায়, বিনা বাক্যে খাবার এনে ধরে ঈশানের মুখের সামনে। ঈশান তাকালো খাবারের দিকে। চিংড়ি মাছ ভুনা দিয়ে মেখে ধরেছে তার মুখের সামনে। তিতিরের প্রিয় খাবার চিংড়ি, সেটা সে জানে। বিয়ের দিন শুনেছিল মায়ের কাছে, অসম্ভব পছন্দ যাকে বলে। তবে ঈশান খায় না, খেতে পারে না আর কি, অ্যালার্জি হয়। তবে কেন যেন এই মুহূর্তে কোনো প্রতিবাদই করতে ইচ্ছা হলো না। আরও কঠিন কঠিন শাস্তি মাথা পেতে নিতে ইচ্ছা হচ্ছে তিতিরের থেকে। ঈশানের কোনো প্রতিক্রিয়া না দেখে কপাল কুঁচকায় তিতির। গম্ভীর গলায় বলে, হা করছেন না কেন? তুই খাবি না? আপনি আগে খেয়ে নিন, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। খাবার খেতে দিচ্ছিস তো? তিতির খাবারের দিকে তাকায়। খাবারে কি সমস্যা বুঝতে পারে না। ট্রেতে 3টা বাটির তরকারি, চিংড়ি একটাতে, অন্যটাতে পাবদা মাছ, বাকিটাতে ডিম ভুনা। সমস্যা কোথায় এতে? তিতির মুখ বাঁকায়, গম্ভীর গলায় বলে, খাবার আমি আনিনি, আপনার মা এনেছে, সুতরাং বিষ মেশায়নি, খেয়ে নিন। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। খোঁচা মেরে কথা বলাটা এই মেয়ের স্বভাবে পরিণত হয়েছে এই কয়দিনেই। সামনে তো আরো দিন পড়েই আছে। তিতির তখনও ভ্রু কুচকে নিজের হাতটা ধরে আছে ঈশানের সামনে। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মুখে তুলে নেয় খাবারটা। তিতির ইচ্ছে করে দিচ্ছে কি খাবারটা? বিয়ের দিন রাতে যখন তাদের একসাথে বসে খাওয়ানো হচ্ছিল, তখন তার মা বারবার বলে দিচ্ছিল ঈশানের পাতে কিছুতেই যেন চিংড়ি না পড়ে। তিতির কি খেয়াল করেনি সেটা? তিতির সময় নিয়ে সবগুলো পদই নিয়ে খাওয়ায় ঈশানকে। ইতিমধ্যে বুক ব্যথা শুরু হয়ে গেছে ঈশানের। গলায় ঢোক গিলতে সমস্যা হচ্ছে। কোনো মতে বলল, তুই খেয়ে নে, পেট ভরে গেছে আমার। খেলেনি তো না। আমি রাতে এর থেকে বেশি কিছু খাই না। তিতির কথা বাড়ায় না। ঈশান হেলথ কনসিয়াস ভয়াবহভাবে। সারাদিন খায়নি বলে রাতে ভাত খাচ্ছে। নাহলে এখন বোমা ফেললেও সে হয়তো ভাত ছুতো না। নিজে সরে এসে বিছানার এপাশটায় আর চোখে দেখে ঈশান তাকিয়ে আছে কিনা তার দিকে। না, নেই। ঈশানের এটো খাবারটুকুই আগে শেষ করে সে। অজান্তে চোখে পানি আসে তার। তার বাকি খাবারটাও খেয়ে নেয় যতটুকু পারে। প্লেট গুছিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই বাধা দেয় ঈশান। উল্টো হয়ে বসে আছে। ওখান থেকে কেমন এলোট কণ্ঠে বলে ওঠে, রেখে দে, বুয়ে এসে নিয়ে যাবে। আমি রেখে আসছি। তিতি দ্রুত পায়ে নিচে নেমে আসে। ঈশানের দিকে ফিরে আর তাকায় না। তাকালে হয়তো ততক্ষণে রক্তিম হয়ে যাওয়া ঈশানের মুখটা নজরে পড়তো তার। ঈশানও আর বাধা দিতে পারল না, শ্বাস আটকে আসছে। খাবারের এঁটো প্লেটগুলো রান্নাঘরে সিঙ্কে রেখে হাত ধুয়ে এসে দাঁড়ায় ড্রয়িং রুমে। পরিবারের সকলে এখানে বসে আছে। ঘড়ির কাঁটায় রাত 8টা পেরিয়েছে সবে। বাড়ির কর্তারা কেউ ফেরেনি। নয়নও বাইরেই আছে। ছোট গিন্নি খাইয়ে দিচ্ছেন রিশা, রোশনি আর রাফিকে। নুরি, নিশি নিজেদের প্লেটে খাবার নিয়ে সোফায় বসে মুভি দেখতে দেখতে খাচ্ছে। যদিও এই বাড়িতে সবার খাওয়া দাওয়া ডাইনিংয়ে হয়, তবে দু একদিন বাড়ির কর্তারা না থাকে তার ব্যতিক্রম ঘটে আর কি। তিতিরকে দাঁড়ানো দেখে কেন যেন সবার মুখ জুড়ে লুকানো হাসি খেলা করে গেল। নিশি হাতের ইশারায় বসতে বলল বোনকে। তিতির বসলো বোনের পাশে। নিশি বিনা বাক্যে নিজের প্লেটে চিংড়ির পিসটা মুখে পুরে দিল তিতিরের। একই ভঙ্গিতে নুরিও একই কাজ করলো। এই বাড়ির প্রতিটা মানুষ জানে তিতিরের কি পরিমাণ চিংড়ি মাছ পছন্দ। জ্বরের কারণে ঠিকমতো খেতে পারছে না দেখে নয়ন 5 কেজি গলদা চিংড়ি এনেছে গতকাল। মুখ ভরে চিংড়ি মাছ চিবোচ্ছে তিতির। পাশ ঘুরে রাহেলার রিক্তাকে খুঁজলো। নজরে না পড়তে বোনদের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, বড় মামুনি মেজো মামুনি কোথায়? নিশি মুখের খাবারটুকু গিলে আরেকটা মাছ তিতিরের মুখে দিল। দিদার আশ্রয়ে রমজান উপলক্ষে কিছু জিনিসপত্র দিতে গেছে। কখন গেল? একটু আগেও না আমায় খাবার দিয়ে এলো। তোকে খাবার দিয়েই গেছে। কাল যেত, কিন্তু দিদা আজকেই বায়না করলো। তিতির বুঝদারের মতো মাথা ঝাঁকায়। টেবিল থেকে পানির গ্লাস হাতে ঢকঢক করে পানি শেষ করে দিদাও গেছে? মাথা নাড়ে নিশি। নুরি ছোট্ট গিন্নি বাচ্চাদের খাইয়ে প্লেটটা নিয়ে সরে যেতে দুই বোন ঘেসে বসলো তিতিরের দিকে। বাঁকা হাসি দুজনারই মুখে। নিশি প্রথম গলা নামিয়ে প্রশ্ন করল, কাল রাতে কোথায় ছিলিস? আচমকা এহেন প্রশ্নে চুপসে গেল তিতিরের মুখ। তবে স্বাভাবিক রেখে বলল, আর বলো না, কি বৃষ্টি নামলো দেখলে না? আমাদের গাড়িটাও গেল খারাপ হয়ে, বাধ্য হয়ে।
তিতিরের কথাটা শেষ হয় না, তার আগে ফোরন কেটে উঠে নুরি। প্রি হানিমুনটা সেরে ফেললি তাই তো? লজ্জায় রাঙা হয়ে গেল তিতিরের মুখখানা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে মুখের সামনে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করলো। বাজে কথা বলো না ছোট পু। তমাও তো ছিল সাথে। কি আশ্চর্য! তমা যে অন্য রুমে ছিল সেটা তো আমরা জানি। তিতির স্তব্ধ হয়। তার মানে তমার এরই মধ্যে তার দুই বোনের কানে এসব কথা দিয়ে ফেলেছে। না জানি কি পরিমাণ রং চং মাখিয়ে বলেছে। নিজের প্লেটটা টেবিলে রেখে নিশি নিজের উচ্ছ্বসিত গলায় বলল, বল না কি করলি। বলছি তো কিছু না। বৃষ্টি নেমেছিল বিধায় স্টে করতে হলো। দুর্যোগের মধ্যে তোমাদের খালি উল্টাপাল্টা কথা। নুরি বা হাতে তিতিরের মোমের মতো গালটা টিপে ধরল। তাহলে ব্লাশ করছিস কেন? হুম হুম হুম, বুঝি না ভেবেছিস? তিতির হাত চাপা দেয় নিজের গালে গাল দুটো। এই অসভ্য লোকটার কথা শুনলে একা একা রং পাল্টানো শুরু করে দেয়। নিজের উপর হতাশ সে। তার শরীর অথচ আজকাল তারই নিয়ন্ত্রণে থাকে না। মানা যায় ওই অসভ্য বেইমান লোকটার জন্য কাঁপাকাঁপি শুরু করে। নিশি ঘেঁষে বসে মৃদু ধাক্কা দেয় তিতিরের গায়ে। খুব ভালোবেসেছ বল। কাল রাতে তো আমরা সবাই এই নিয়েই আলোচনা করেছি। তিতির আরও লজ্জা পায়। তার অনুপস্থিতিতে এভাবে এসব আলোচনা করার মানে হয়? বলছিস না কেন? তিতিরের মুখ কেন যেন আচমকা মলিন হয়, লজ্জা মিলিয়ে যায়। রিশা রোশনি রাফি টিভি দেখছে অতি মনোযোগের সহিত। সেদিকে দৃষ্টি তাক করে রাখে। তোমার ভাই আমায় ভালোবাসে এ কথা কিভাবে মনে হয় তোমাদের? নিশি নুরি দুজনায় থমকায়। তিতির বোনদের দিকে এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, বলে ওঠে, ভালোবাসা এত সহজে ভোলা যায় না আপু। একজনের নামে কবুল পড়লেই কি আগের অতীত ভোলা যায়? তোমার ভাইও পারেনি, পারবে না সম্ভবত। নিশি নুরির দুজনেরই মুখখানা কালো হয়ে যায়। নিশি ভারী গলায় বলে ওঠে, ভাই আবার তোকে ওই মেয়েটা সম্পর্কে কিছু বলেছে? তিতির মলিন হাসে। তোমার ভাই অভিনয়ে 100-তে 100। সে এসব বলবে কেন? রুষাই বলেছে তোমার ভাইয়ের উঠবে সে। দুই বোনের মাথাতে বজ্রপাত হয়, আঁতকে উঠে। রুষার সাথে তোর কথা হয়েছে? মাথা ঝাঁকায় তিতির, ধীর গলায় বলে, হয়েছে। ইভেন তোমার ভাই কিন্তু তার প্রেমিকাকে আমাদের বিয়ের কথা জানায়নি। নুরি ততক্ষণে উত্তেজনায় নিজের বাকি খাবারে হাত ধুয়ে ঘুরে বসেছে তিতিরের দিকে। নিশি মুখ মলিন করে ধ্যান ধরে বসা। আর কি বলেছে ওই মেয়ে তোকে? খুলে বলতো। তিতির হালকা শ্বাস নিয়ে খুলে বলে সবটা। মুখ কঠিন হয় নিশি নুরি দুজনারই। ব্লক করে দিসনি কেন? তিতির হাসে নুরির কথায়, বাঁকা গলায় বলে, কে আমি ওনার উপর অধিকার খাটানোর? আমি ব্লক করব কেন? নিশি ধমকে উঠে এবার। ওর বউ গাধা। কে মানে? কারোর যদি অধিকার থাকে ভাইয়ের ওপর, সেটা তোর। তিতির হেলান দেয় সোফায়, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে। আমি জোর করে কিছু নিতে পারি না বড়পু। এর জন্য তোমরাই দায়ী। গোটা একটা জীবনে তোমরা আমাকে না চাইতেও যত ভালোবাসা দিয়েছো, আমার কখনো মনেই হয়নি ভালোবাসা চেয়ে নেওয়ার জিনিস এটাও আমার কখনো কম পড়বে। আর আমাকে চাইতেও হবে, এটা ভাগাভাগি করতে হবে। চোখ ছলছল করে ওঠে নিশি নুরির। সত্যিই তাই, তিতিরকে তারা কোনো কিছুরই অভাব রাখেনি। সোনায় মোড়ানো ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এই পরিবারের সবার চোখের মণি মেয়েটা। সে অবশ্য এসব ডিজার্ভ করে, লক্ষ্মী একটা মেয়ে। অথচ আজ দেখো ভাগ্যের পরিহাসে নিজের স্বামীর ভালোবাসা পাওয়া নিয়ে দ্বিধায় পড়ে আছে। তার নিজেরাও বুঝতে পারছে না ভাইয়ের মতিগতি। কারণ বিয়ের আগে স্পষ্ট জানতো রুষা নামের মেয়েটির চ্যাপ্টার ক্লোজ। নিয়াজ নিশিকে বারবার বলেছিল রুষার সাথে কোনো ধরনের এমন সেমন সম্পর্ক ছিল না ঈশানের। ছোঁয়াছুঁয়ির হিসেব তো বহু পরে। রুষা হাত ধুয়ে পড়ে থাকতো, জানাজানিও রুষাই করত। অথচ সেসব কিছু ছিল না। বন্ধুত্বের সম্মানে ঈশান বিয়ে করতে রাজি হয় রুষাকে। পরে রুষাই না করে বিয়েতে। ঈশানের অবশ্য এতে কিছু যায় আসতো না। তারপর সময় পেরিয়েছে, পরিবারের চাপে হোক আর যে কারণেই বিয়েটা হয়েছে। তবে নিজের ভাইকে খুব ভালো করে চেনে নিশি। জেদের হদিস জানে সে শুধুমাত্র পরিবারের চাপে রাজি হওয়ার ছেলে, তার ভাই নয়। তিতিরের প্রতি কিছু একটা টান না থাকলে জীবনেও রাজি হতো না সে। তিতিরকে আলতো হাতে জড়িয়ে নেয় নিশি। নুরিও হাত রাখে অন্য হাতে। নিশি তিতিরের কপালের ছোট ছোট চুলগুলো সুন্দর মতো কানে গুজে দিতে দিতে বলে, তবুও ভাই বলে না। আমার কেন যেন মনে হচ্ছে বিষয়টা অন্য। তিতির, তুই ভাইয়ের স্ত্রী। তুই ছেড়ে দিবি কেন তোর অধিকার? একটা মেয়ের জন্য বিয়ে মানে যে কি? গোটা সমাজ আজ বাদে কাল জানবে ঈশান আরশাদ দেওয়ানের বউ তুই। যদি সংসারটা না টেকাস, দুনিয়া আঙুলে তোর দিকেই তুলবে। তিতি আচমকা থামিয়ে দেয় নিশিকে। তোমার ভাইয়ের সাথে আমার সে ধরনের সম্পর্ক নেই বড়পু। আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মধ্যে হয়নি, আর হবেও না। নিশি থমকায়, ইতস্তত করে খানিকটা। সামনে আর কিছু বলা উচিত কিনা বুঝতে পারে না, তবে মন স্থির করে বলেই ফেলে, কেন হবে না? বেঁধে ফেল তুই ভাইকে যেভাবে সম্ভব।
বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাইছি? পরপুরুষ না ভাই তোর, স্বামী হয় সে। সুতরাং একবার বাদলে ভাই কোথাও যেতে পারবে না। তাচ্ছিল্যের হাসি হাসে তিতির। শরীর পেলেই কি পুরুষ আটকায়? তোমার ভাইকে আটকাতে যেখানে ভালোবাসা নেই সেখানে আমার সতীত্ব দান করে দেবো আমি? ব্যস্ত হয়ে দুদিকে মাথা নাড়ে নিশি। নুরি হঠাৎ বলে ওঠে, সেটা কখন বললো বড়পু? তবে অসম্ভব নয় এটাও তিতির। অন্য পুরুষের হিসাব বাদ। তোর স্বামীকে আটকাতে যা করতে হয় করবি, ছলনা করতে হলে তাও করবি। পাগল হয়েছো? জোর করে শরীর পেলাম, নিজেকে বিলিয়ে দিলাম, মনের হিসাব মিলবে কি করে তখন? বাচ্চা নিয়ে ফেল। নুরির কথায় থমকায় তিতির। বুকের বাপাশে চিনচিন করে উঠে, মুখটা লজ্জায় ভরে যায়। কি যাতা বলছো তুমি? এখানে বাচ্চা আসে কোত্থেকে? ওভাবেই আসে। বাচ্চা নিয়ে ফেললে ভাই কোথাও যাবে না। ভাইকে চিনি আমি। আমার দৃঢ় বিশ্বাস ভাই ওই রুষাকে ভালোবাসে না। এসবের কথা তোকে বলছি তোর মনের শান্তির জন্য, বুঝলি? বাচ্চা ছাড়াও আমার বড় ভাইয়া তোকে ছাড়বে না, মিলিয়ে নিস। আর বাচ্চা হলে ছোট প্লিজ, এসব কথা খাপছাড়া লাগছে, সম্ভব নয় সেসব। তাছাড়া আমি নিজেই চাই না তোমার ভাইকে আটকাতে। দুজনে অবাক হয়, মাথা উঁচোয়। কেন চাস না? মাথা ঠিক আছে তোর তিতির? তোর চোখে মুখে স্পষ্ট লেখা আমার ভাইকে ভালোবাসিস তুই। তিতির শব্দ করে তাচ্ছিল্যের হাসি আসে। ভালোবাসা? কি জানি বাসি কিনা, তবে চাই না সে পুরুষকে। চাই না সে পুরুষের সন্তান আমার গর্ভে, যে পুরুষ অন্য নারীকে ছুঁয়ে এসেছে, নিজের প্রথম স্পর্শ পর নারীকে করেছে সে পুরুষকে আমি আটকাবো কেন? আমার আত্মসম্মান নেই? আছে ওই বাচ্চাটাকে এই নরকে এনে আমার সাথে ওকেও এই নরকের বাসিন্দা করার মানেই হয় না? যেখানে এসে দেখবে ওকে আনা হয়েছে ওর বাপের সাথে ছলনা করে, যে কিনা তার মাকে নয় অন্য এক মহিলাতে আসক্ত, কি লাভ? সে বাচ্চার মুখ দেখে তোমাদের ভাই সংসারে রাজি হলে আমি তো গোটা জীবনেও সে সংসারে মন বসাতে পারবো না। যতবার আমার বাচ্চাটার দিকে তাকাবো ততবার মনে হবে ওকে আমি আমার দাবার গুটি হিসেবে দুনিয়াতে এনেছি। আমার আর ওর বাপের ভালোবাসার প্রতীক নয়, ও শরীরের ক্ষুধা মেটানোর প্রতীক। টপ টপ করে পানি পড়তে থাকে তিতিরের চোখ দিয়ে। নুরি ব্যস্ত হয়ে মুছে দেয় বোনের চোখের পানি। বারবি, ট্রাস্ট মি, আমি এসব ভেবে বলিনি কথাটা। একদম বলিনি। আমাদের বিশ্বাস ভাই তোকেই চায়, ভালোবাসে। না টের পেলেও বাসে, রুষাকে নয়, সেই চিন্তা থেকে। আমাকে আর কিছু বোঝানোর দরকার নেই। আমি ভাগ্যের হাতে ছেড়ে দেবো সবটা। আল্লাহ যেদিকে নিয়ে যাবেন আমাকে সেদিকেই যাব আমি। গন্তব্যের শেষে আমার আশ্রয় তোমার ভাই হলে তাও মেনে নেব, সে না হলে তাও মেনে নেব। আমার নিজ ইচ্ছা আর নেই। নিশি চুমু খায় বোনের কপালে। কি ম্যাচিউর লাগছে আজকে তাদের বারবিটাকে। তবে বাচ্চা বাচ্চা অভিমান ঠিক রয়ে গেছে মনের ভেতরে। সে স্পষ্ট জানে তার ভাই ভালোবাসে তাদের বারবিকে। আজ না বাসলেও কাল বাসবেই। নিয়াজ তাকে বলেছে সবটা। রুষার ব্ল্যাকমেল বিষয়টা কি তারা এখনো সেটা জানে না। কি এমন ঘটনা থাকতে পারে যার কারণে স্বয়ং ঈশান আশরাত দেওয়ান ভয় পাচ্ছে? এটাও সম্ভব। নিশি সেসব কাউকে বলেনি। নিয়াজের নিষেধ আছে, নুরিকেও বলেনি, আপাতত বলবেও না। ভাইটা তার যা করছে তার পিছনে অবশ্যই বড়সড় কারণ আছে। ততদিন এই বাচ্চা মেয়েটাকেও সামলে রাখা তাদের দায়িত্ব। আবেগের বশে রাগে দুঃখে ভুল সিদ্ধান্ত না নিতে দেওয়া যাবে না, একদম যাবে না। মাথা তোলে বোনের, নরম গলায় বলে, ভাগ্যকে বিশ্বাস যখন করিস তাহলে বলল খোদার মর্জিতে ভরসা রাখ। যা হবে ভালোর জন্যই হবে। প্রমাণ ছাড়া ভুল বোঝাবুঝি কিন্তু বোকামি। আবার তোমার ভাইয়ের কথা তুলছো? সে নিজ মুখে আমায় বলেছে রুষা। বলতে গিয়ে নিজেই থামে তিতির। আবার সেই দ্বিধা মাথায় এসে হানা দিল। ঈশানের কোন কথা বিশ্বাস করবে সে? যা ওপরে যা, ঘুমিয়ে পড়। মাথা যন্ত্রণা তো কমেনি নিশ্চয়ই। এরকম ব্যথা নিয়ে দাঁতে দাঁত চেপে কি করে যে সহ্য করছিস তুই খোদাই জানে। কাল ভাইকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যেতে। এখন এত ভাবতে হবে না। আর একই কথা আবারও বলছি তিতির, সময় দে একটু। আগেই সিদ্ধান্ত নিবি না বললাম। সবসময় যেটা দেখা যায় সেটা কিন্তু সত্যি হয় না। মানুষও কিন্তু সবসময় সত্যটা বলতে পারে না। হাত পা বাঁধা থাকে অনেক সময়। কে বলতে পারে? তার ভালোর জন্যই হয়তো তাকে কষ্ট দিতে হচ্ছে। সুতরাং সিদ্ধান্ত শুরুতে নয় শেষে নিতে হয়, ঠিক আছে? তিতির মাথা ঝাঁকায়।
কথাগুলো সে কি ভাবেনি? ভেবেছে বলেই ঈশানের কাছে গেল। তার প্রতি যেটুকু প্রকাশ করা যা করলো। মনের মধ্যে কোথাও একটা বিশ্বাস আছে বলে হয়তো তিতির দেরি করে না আর নিচে ঘুম দরকার। সিঁড়িতে উঠতে পারবে না, তাছাড়া যদিও তার পিরিয়ড ঠিক হয়নি, প্রথমে রোজা রাখতে পারবে না, তবুও সিঁড়িতে সবাই উঠে এ বাড়িতে তিতির বোনদের রেখে ধীরে সুস্থে আসলো ঈশানের রুমের সামনে। সবে 9:45 বাজে। ঈশান নিশ্চয় এখন ঘুমাবে না, কিন্তু তার ঘুম দরকার, ভীষণ দরকার। কেমন একটা ইতস্তত হচ্ছে। ঈশানের সাথে কাটানো দুটো রাত মোটেও স্বাভাবিক ছিল না, অস্বস্তিকর মুহূর্ত দুদিনই। তবুও কাঁপা কাঁপা পায়ে ঘরে ঢুকতে হতভম্ব হয়ে গেল সে। বিছানার মধ্যে বাঁকা হয়ে শোয়া ঈশান, মুখখানা অস্বাভাবিক লাল লাগছে, কেমন শ্বাস নিতে পারছে না। এমন করছে কেন মানুষটা? তিতির ছুটে গেল সেদিকে, হুমড়ি খেয়ে পড়ল প্রায় ঈশানের উপর। ঈশানের চোখ জোড়া নিভু নিভু, হাতে ইশারা করছে কিছু একটা, তবে দুর্বল হাড় জোড়া তুলতে পারছে না। তিতির ব্যস্ত হলো, কাঁদো কাঁদো গলায় শুধালো, কি হলো আপনার? হ্যাঁ, বলবেন তো, এমন কেন করছেন? ঈশান কথা বলতে পারছে না, কোনো মতে হাতের আঙ্গুলের ইশারা করলো। বুকের বাঁ পাশটা দম বন্ধ লাগছে, বুকে চাপ লাগছে। তিতির কি বুঝলো কে জানে, দুহাতে অনবরত উন্মুক্ত বুকে মালিশ করতে লাগলো হাতের সাহায্যে। এখানে কষ্ট হচ্ছে? এখানে? হালকা মাথা নাড়ে ঈশান, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতির উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করে। কি করবে সে এখন? তিতির উঠে নিচে কাউকে ডাকতে যেতে চাইলে বাদ সাজে ঈশান, হাত পেঁচিয়ে ধরে, বুকটায় ইশারা করে। তিতির পাগলের মতো কেঁদে যাচ্ছে এখন। এক হাত বুকের উপর মালিশ করে অন্য হাতটা গালে রাখে ঈশানের। কোনো ঔষধ? হ্যাঁ, কি করবো আমি? কি সমস্যা না বলে বুঝবো কি করে? ঈশান কথাই বলতে পারছে না, আচমকা নিভু নিভু চোখ জোড়া বন্ধ হতে আর্তনাদ করে উঠে তিতির। এই উঠুন না ঈশান ভাই। ঈশান জবাব দেয় না, মুখের রং আরো অস্বাভাবিক হচ্ছে। তিতির এবার হাত ছাড়িয়ে ছুটে গিয়ে করিডোর থেকে চিৎকার করে ডাকে নিশির নাম ধরে। নিশি নুরি তখনও নিচেই বসা, ছোট গিন্নি বাচ্চাদের নিয়ে ঘরে গিয়েছেন। তিতিরের গলা পেয়ে নিশি নুরি এক প্রকার ছুটে এলো উপরে। কি হয়েছে বারবি? তিতির অনবরত কেঁদে যাচ্ছে, কোনো মতে ইশারা করে ঘরের দিকে ভাঙা ভাঙা গলায় বলে ওঠে। তোমার ভাই। দুজনাই তিতিরের সাথে ঘরে ঢোকে, ভাই প্রায় অর্ধজ্ঞান। নিশি মুখের দিকে তাকিয়ে এক ঝটকায় বুঝে ফেলে, তিতিরের দিকে তাকায়, ব্যস্ত গলায় বলে। কি খেয়েছে ভাই? তিতির তখন উদ্ভ্রান্তের মতো করছে, কোনো মতে উচ্চারণ করলো খাবারগুলোর নাম। নিশি কপাল চাপড়ায়। ভাইয়ের চিংড়িতে অ্যালার্জি আছে, ছোট থেকে কড়া নিষেধ আছে সেটাতে। তিতির এবার আরো শব্দ করে কেঁদে ফেলে। নিশি মাথায় হাত রেখে শান্ত হতে বলে ছুটে যায় ঈশানের ঘরের ওষুধ রাখা ড্রয়ারটার দিকে। একটানে হাত দিয়ে একটা ইঞ্জেকশন বের করে আনে, দ্রুত হাতে পুশ করে ঈশানের শিরায়। তিতির তখন থরথরিয়ে কাঁপছে, নুরি শক্ত হাতে ধরে আছে তিতিরকে। নিশি ইঞ্জেকশন পুশ করে খানিকটা হাঁপ ছাড়ে এগিয়ে এসে দাঁড়ায় তিতিরের পাশে। টেনশন করিস না, ঘন্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরবে। অ্যালার্জির রেশো কেটে যাবে, আর একটু দেরি হলে সর্বনাশ হতো। তিতির ফুপিয়ে যাচ্ছে, কান্না তোরে শরীর ঝড় তুলে কাঁপছে। আমি জানতাম না আমার দোষ। নিশি গালে আলতো হাত রাখে। তোর দোষ হবে কেন পাগলি? তুই তো জানতিস না ভাই কেন খেলো, বুঝলাম না। তিতির স্তব্ধ হয়। সত্যিই তো, ঈশান তো জানতো। তাহলে সে যখন খাইয়ে দিল, ঈশান তাকে না করলো না কেন? আর প্রায় 20 মিনিট নিশি নুরি দুজনাই রইল তিতিরের সাথে। বাড়ির কাউকে জানানোর দরকার নেই বলে চলে গেল তারা। তিতির দরজা লক করে এসে বসলো ঈশানের পাশটায়। মুখের লাল ভাব কমে এসেছে এরই মধ্যে। কনুয়ে ভর দিয়ে ঈশানের শিওরে আধা শোয়া হলো। আমাকে গিল্টি ফিল করাতে এটা করলেন না তো? এত জেদ? আমাকে পছন্দ করেন না বলে নিজের ক্ষতি করতে হবে? বললেই হয়। আসি না আপনার সামনে, কেন কষ্ট দিলেন নিজেকে? তাহলে শুনুন, আপনি সফল হলেন আজকে, আমি কষ্ট পেয়েছি, নিজেকে গিল্টি ভাবছি, আমি অপরাধ বোধে জর্জরিত হচ্ছে, কষ্ট হচ্ছে আমার আপনার কষ্টে। একটা বেইমানের জন্য কষ্ট পাচ্ছি আমি। কপালে নিজের উষ্ণ অধৈর্যরা ছোঁয়ালো তিতির। চোখের নোনা জল গড়িয়ে এসে পড়ল ঈশানের বদনখানায়। দরজায় কড়া নাড়ার শব্দে পিটপিট করে তাকালো তিতির। দরজার বাইরে রিশা রোশনির আওয়াজ পাওয়া যাচ্ছে। নিজে কোথায় আছে পরখ করলো একবার। ঈশানের কপালে কপাল ঠিকই, ঘুমিয়ে পড়েছিল ওই রাতে, সেভাবে আছে এখন। ঘুমন্ত ঈশানের দিকে তাকালো, লোকটা বেঘরে ঘুমোচ্ছে। দ্রুত এসে দরজা খুললো, ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে চুপ করতে বলল রিশা রোশনিকে। পাশে রাফিও আছে। তিনজনই ঘুমহীন চোখে দাঁড়িয়ে। তিতিরের ইশারায় শব্দ কমিয়ে ফিসফিসিয়ে বলল, আমরা ফার্স্ট বারবি, ইউ আর লেট। বড় ভাইয়া কোথায়? তিতির নিজে ফিসফিস করে জবাব দিল, হিজ লেট। ঘুম ভাঙেনি, তোরা যা, আমি ডেকে নিয়ে আসি কেমন? তিনজনই মাথা ঝাঁকিয়ে অন্য ঘরের দিকে ছোটে। আবার আজ তারা প্রথম সিঁড়িতে সবার আগে উঠেছে। প্রতি বছরই অবশ্য এটাই হয়। তিতির দরজা আটকে এসে বসে ঈশানের পাশে। মুখটা এখন স্বাভাবিক লাগছে, নিঃশ্বাসও ফেলছে স্বাভাবিকভাবে। কিভাবে ডাকবে বুঝতে পারছে না। অপরাধ বোধ হচ্ছে ঘড়িতে সময় দেখে। এখন না উঠলে ফ্রেশ হয়ে খেতে যেতে যেতে আজান পড়ে যাবে। অগত্যা বাধ্য হয়ে নরম গলায় ডাকলো। শুনছেন? ঈশানের সাড়া পাওয়া যায় না। ঈশান ভাই শুনছেন? উম,
ধকধক করে ওঠে তিতিরের বুকের ভেতর। মানুষের ঘুমন্ত কণ্ঠ এত আকর্ষণ করতে পারে। নিজের মুখটা নিচু করে কানের কাছে নেয় ঈশানের। কানের লতিতে নিজের নরম ঠোঁট ছোঁয়ায়। মুহূর্তেই ঘুম ভেঙে যায় ঈশানের। বুকের ভিতর তোলপাত তুলে কিছু একটা, তবে মোটেও তিতিরকে বুঝতে দেয় না সে। ঘুমের ভান করে পড়ে থাকে। তিতির ঠোঁট ছুঁয়ে ক্ষান্ত হয় না, মৃদু কামড় মারে সেখানটায়, ফিসফিসিয়ে বলে, আমায় জব্দ করতে উঠে পড়ে থাকেন আপনি, হ্যাঁ? সোজা হয়ে বসে আবারও জোরে ডাকে, ঈশান ভাই, উঠবেন না? সেহরির সময় এখন। মহা সমস্যায় পড়ল তিতির। বারবার এক শব্দ। ঈশান মনে মনে হাসে। এর আগেও আগ্রাতে ঘুম ভেঙেছিল তার। তিতিরকে এভাবে পেয়েছিল কাছে, ইচ্ছে করে সরিয়ে দেয়নি সে। তিতিরের চোখের পানিতে ভিজে গিয়েছিল তার কপাল। এসব অসভ্য শব্দ না করে উঠুন, আমি আর ডাকতে পারবো না। ঈশান এবার নিভু নিভু চোখে তাকায়, ধীরে সুস্থে উঠে বসে, হেলান দেয় বিছানার হেডবোর্ডে। কি সমস্যা? রোজা রাখবেন না? রাখবো তো। তো মানে কি, খাবেন না? খেতে তো পারবো না সম্ভবত। নিজের হাত ইশারা করলো তিতিরের দিকে। তিতির ঠোঁট উল্টায়। ও রাতে ভূত খাইয়ে দিয়েছিল? কি খাওয়াবে? চিংড়ি? মুখটা চুপসে গেল তিতিরের। মাথা নিচু করে ফেললো, মিনমিন করে বলল, আমি জানতাম না, সরি। সত্যি জানতি না? না। ও। তিতির মুখ তুলে তাকায়, ঈশান তাকে কিছু বলল না। তিতির মুখ তুলে তাকায়, ঈশান তাকে কিছু বলল না। ধমক আশা করেছিল সে, তবে ঈশান ধমক না দেওয়ায় সে ঠিকই সুযোগের সদ্ব্যবহার করে ফেলল। আপনি বলেননি কেন চিংড়িতে অ্যালার্জি? ভাবলাম বউ জানে আমার খাবারের বাজ বিচার, তার সত্ত্বেও যখন দিচ্ছে ভালো জন্যই দিচ্ছে হয়তো। তিতির বিরক্ত মুখে তাকায়। বাজে হেয়ালি পছন্দ হচ্ছে না তার। গম্ভীর মুখে বলল, ফ্রেশ হয়ে নিচে চলুন। তুই কোথায় যাবি? তিতির অবাক হয়। সে কোথায় যাবে মানে? সেহরি খাবে না? আশ্চর্য কথা, সেহরি করব না? ঈশান ভ্রু কুচকায়। তোর পিরিয়ড ঠিক হয়েছে? লজ্জায় কান ঝাঁঝিয়ে উঠে তার বাজে লোক। তার এত চিন্তা কিসের? লজ্জা দেওয়ার মানে হয়? আমি এখনো ঘুমাবো তাই বলছেন? রোজা না রাখলে তো তাই করা উচিত। আক্কেল দেখো লোকটার। সে না গেলে বাড়ি শুদ্ধ সবাই তাকে খুঁজবে। মামনিরা জানলেও এখন কি মামাদেরও জানাবে? ন্যূনতম সেন্স নেই একদম। সে চিন্তা আপনার কেন? খিদা পেয়েছে আমার। আপনার সমস্যা আমি খেলে? ঈশানের জবাবার অপেক্ষা না করে উঠে গিয়ে শব্দ করে বাথরুমের দরজা আটকে দেয়। ঈশান মিটিমিটি হাসে। ইচ্ছে করে লজ্জায় ফেলেছে সে তিতিরকে। এক হাতে নিজের এলোমেলো চুলগুলোতে হাত চালায়, ঘাড়ে হাত ডলে বাঁকিয়ে হেসে ফেলে। শাহরি খেয়ে মসজিদ থেকে নামাজ পড়ে এসে শুতে শুতে বেশ সকালই হয়ে গিয়েছিল ঈশানদের। তাই এই বেলাতেও ঘুম ভাঙে বেশ দেরি করে। পেটের ক্ষত না সারা অবধি তার বাবার করা আদেশ অফিসে যেন সে না যায়। সে অবশ্য টুকটাক বাড়িতে বসে এই কাজ টাজ করে দিচ্ছে আপাতত। আর তাছাড়া সামলে নেওয়ার জন্য বাবা চাচারা আছে। এখন তো আবার নয়নও আছে। ঈশানের যখন ঘুম ভাঙে তখন বেশ বেলা। যথারীতি পুরো রুমে কোথাও তিতিরের ছায়াও দেখতে পেল না সে। সকাল সকাল হুট করে মেজাজ বিগড়ে গেল। মেজাজ বিগড়ে যাওয়ায় আবারও নিজের উপরই ক্ষিপ্ত হলো সে। ঘুম ভালো হয়েছে, কারোর ডাকাডাকিতে ভাঙেনি। আবহাওয়াটা ঠিকঠাক, শরীরও তাই। তাহলে আচমকা মেজাজ খারাপ হওয়ার কারণ কি থাকতে পারে? হিসেবে মিলল না তার। ওপর থেকে কমফোর্টারটা সরিয়ে বেশ নিচে নেমে যাওয়া কালো রঙের ট্রাউজারটা টেনে উপরে তুলল। উদাম শরীর যথারীতি যেমন থাকে আর কি। হাত বাড়িয়ে এসির রিমোট নিয়ে এসি বন্ধ করে ফ্রেশ হতে ঢুকলো বাথরুমে। একেবারে শাওয়ার নিয়ে বের হলো। ধীরে সুস্থে দীর্ঘশ্বাস ফেলে নিজের পেট এবং হাতের নতুন করে ব্যান্ডেজটা করে নিল। কোমরে জড়ানো আধা ভেজা তোয়ালে খুলে প্যান্ট পরে নিল। গায়ে জড়ালো একটা ব্ল্যাক টি শার্ট। ছাদে যাবে হালকা ওয়ার্কআউট করতে। বের হতে আর চোখে তাকালো তিতিরের ঘরের দিকে। দরজা বন্ধ। ঘুমোচ্ছে হয়তো। শাওয়ার নেওয়ার ফলে যতটুকু মেজাজ ঠিক হয়েছিল আবার আচমকা সেটা তিতির করে বিগড়ে গেল। না, মহা সমস্যায় পড়া গেল তো। ইচ্ছে করে সজোরে লাথি মারল তিতিরের দরজায়। শব্দ করে খুলে গেল দরজা। ঈশান কিন্তু মোটেও আর দাঁড়ালো না। ছোট বাচ্চাদের মতো এহেন একটা কাজ করে সে নিজেই লজ্জিত। ছোটবেলায় পাড়ার অনেক বেয়ার নাদুস নুদুস বাচ্চাদের দেখতো যারা জিততে না পেরে থুতু দিয়ে দৌড়াতো। ঈশানের বিষয়টা অনেকটা সেরকম হয়ে গেল না? ভাবতেই হতাশায় মাথা নাড়ল ঈশান। এই বয়সে এসে বাচ্চা বিয়ে করে দুদিন যেতে না যেতে নিজেও বাচ্চামো শুরু করেছে। ছাদে এসে দাঁড়াতেই চোখ পড়ল এক কোণা ঘেঁষে দণ্ডায়মান নুরির দিকে। কারোর সাথে কথা বলছিল হয়তো। কপালে ভাঁজ পড়ল। এ সময় ছাদে কাচকিয়ে মেয়ে নুরি ততক্ষণে দরজায় শব্দ পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। ঈশানকে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে এলো। ঝটপট ফোন কেটে ওড়নার আড়াল করলো। ঈশান এসে দাঁড়িয়েছে নুরির পাশে। গম্ভীর গলায় বলল, আমাকে দেখে কল কাটার কি হলো? তোরা কি চাস এখন যে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে এখানে? নুরি কাচুমাচু করলো খানিকটা। ধীর গলায় বলল, কথা শেষ ভাইয়া। ঈশান আর চোখে পরখ করলো বোনকে। চোখটা রক্তিম দেখাচ্ছে। কাঁদছিল কি? ভার্সিটি যাসনি? শরীরটা ভালো লাগলো না। নিশি একা গেছে?
গাড়ি নিয়েই গেছে। ঈশান কথা না বলে চুপ করে দেখে শ্যামল বরণ মুখটা কাঁপছে মেয়েটা। আশ্চর্য, তাকে দেখে এত ভয় পায় কেন? পায় না একমাত্র তিতিরটা, বোন থাকতেই পায়নি। মুখে মুখে তর্কে পিএইচডি, এখন তো আবার বউ হয়েছে। ভুল বুঝে আরও শক্তপোক্ত মানসিকতার বউ যাকে বলে। অবশ্য ভুল বোঝেনি, বোঝানো হয়েছে। সে কাজটা স্বয়ং নিজেই নিজ হাতে করেছে। নুরি তখনও মাথা নিচু করে মেঝেতে পায়ের আঙ্গুল খোটাচ্ছে। তুই কি কিছু বলতে চাস? ঈশানের প্রশ্নে চকিত হয় নুরি। তাকায় ভাইয়ের দিকে, দুদিকে মাথা নাড়ে সজোরে। বোঝায় চায় না বলতে। ঈশান দীর্ঘশ্বাস পেলে হতাশ হয় যেন, গম্ভীর গলায় বলে, নাইমকে তোর কেমন লাগে? নুরি আরেক দফা চমকায়। কেমন লাগে মানে কি? কোন নাইম? বড় ভাইয়ের ওই বন্ধুটা? চিনেছিস তো, আবার কি? ওপর নিচ করে মাথাটা চিনেছে সে। কেমন লাগে? তোমার বন্ধু নিশ্চয়ই ভালো। ঈশান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তখন হুম, এটা জবাব নয়। আমার বন্ধু বলে নয়, তোর দৃষ্টিতে। নুরি ভেবে পায় না তাকে এসব বলার কারণ। ধীর গলায় বলে, আমি ব্যক্তিগতভাবে চিনি না বড় ভাইয়া। ওই দু একবার তোমার সাথে দেখেছি। তোমাদের বিয়েতে এসেছিল আর সেদিন ড্রপ করে দিল ভার্সিটিতে। ঈশান হাতে ভর দিয়ে ছাদের প্রশস্ত রেলিংয়ে বসে মোটেও দৃষ্টি সরায় না। গম্ভীর গলায় বলে, আরে শিওর? যেখানে নেমেছিলে সেটা ভার্সিটি ছিল? মুখের ওপর থেকে রক্ত সরে যায় নুরির। সেদিন সে ভার্সিটির সামনে নামেনি। আদতে সেদিন তো ভার্সিটি ছিলই না। নাইম ভাই তার মানে বলে দিয়েছে ঈশানকে। মনে মনে মেজাজ হারায় নাইমের উপর সে। কি হলো, চুপ করে আছিস যে? ওটা ভার্সিটি ছিল? পরপর মনে মনে সব কথা সাজিয়ে নিল নুরি। বেশ দৃঢ় গলায় বলতে চাইল, ভার্সিটির সামনে কোনো ছেলের গাড়ি থেকে নামছি দেখলে সিনিয়ররা র্যাক দেয় ভাইয়া। ঈশানের কুঞ্চিত ভ্রুজোড়া প্রশ্নসূচক ভাবে উপরে তুলে। আমার বন্ধুর র্যাক দেয় কারা? সিনিয়ররা আছে কিছু, আমাকে বা বড় অপুকে কখনো কিছু বলেনি, যদি বলে আর কি। নুরি মাথা নিচু করে ফেলে, কণ্ঠ খাদে ততক্ষণে। ঈশান ক্রুড় হাসি নিঃশব্দে। নাইম খুব ভালো ছেলে, আমার বন্ধু, আমি চিনি জানি। এতদিন ওকে নিয়ে আমার আলাদা পরিকল্পনা ছিল, এখন নেই। পরিকল্পনাটা সাজিয়ে ওকে হাট করতে চাচ্ছি না, ঠকাতেও চাচ্ছি না। বেস্ট ফ্রেন্ড ও আমার, ভরসা করে। ওকে ঠকানো উচিত না, কি বলিস? নুরি ঈশানের কথার আগাগোড়া কিছু বুঝতে পারছে না। কিছু বলতে যাবে তার আগে শব্দ করে বেজে উঠল সেলফোনটা। ঈশানের দিকে ভয়ার্থতাকে দ্রুত সাইলেন্ট করলো ফোনটা। ঈশান বুকে আড়াআড়ি হাত গোজা। রিসিভ কর, ইটস ওকে। অপ্রস্তুত হাসে মেয়েটা, সেভাবেই বলে ওঠে। রং নাম্বার। তবে বারবার বেজে যাচ্ছে কল। ঈশান আবার একই স্বরে বলে, ধর, রং নাম্বার হোক। বেচারা তো জানে না কলটা রং মানুষের কাছে এসেছে। নুরি কাপা কাপা হাতে চতুর্থ বারের রিংয়ে ধরলো কলটা। ওপাশ থেকে শোনা গেল কারোর উদ্বেগ মাখা কণ্ঠ। নুরি, এই রাগ করছো শোনা? আই এম সরি, আর চাচাবো না। ইয়াজের কণ্ঠ। নুরির গলা শুকিয়ে আসে। তাকায় একবার ঈশানের দিকে, ভাইয়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। ঈশানের তীক্ষ্ণ দৃষ্টি তার আত্মা অবধি চলে গিয়েছে। মিনমিন করে বলল, রং নাম্বার বললাম তো। আর একবার কল করলে আমার ভাইকে বলে দেব বললাম। ওপাশের মানুষটা কি বুঝলো কে জানে, হয়তো টের পেল নুরির সামনে কারোর অস্তিত্ব। ব্যস্ত ভঙ্গিতে বারবার সরি বলতে বলতে কল কাটলো। নুরি কল কেটে ভাইয়ের দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হাসলো এক প্রকার। দেখলে রং নাম্বার। ও, ঘরে যা। নুরি মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতেই কানে আসে ঈশানের অস্বাভাবিক ভারী কণ্ঠ। দেওয়ান বাড়ির মেয়ে তোরা, নিজেদের সম্মান থেকে শুরু করে চরিত্র সব হেফাজত রাখতে শিখতে হবে। পোশাকে ঐবদ্ধতা থাকা যাবে না, আর না তো চরিত্রের দাগ। নজর হবে উপরের দিকে। যা করবি 1000 বার ভেবে। মিথ্যা বর্জন করবি। বিপদে পড়লে আমার নাম মনে করবি। মিথ্যা আমাদের বাঁচাবে। সত্যি কি তাই? মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকতে ঢাকতে একটা সময় চাইলেও আর সত্যি বলতে পারবি না। নুরি ঘুরে তাকায় ভাইয়ের দিকে, মিনমিন গলায় বলে, আমি কি করলাম ভাইয়া? ঈশান হাসে সামান্য, এবার গলা নরম করে। ভাই হিসেবে বলাটা কি দোষ? না না, তা কখন বললাম? মাথায় রাখবি তাহলে। যা, ঘরে যা। নুরি আর দাঁড়ায় না, কম্পিত পায়ে নেমে আসে ছাদ থেকে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে ফোন করে কাউকে। কাজ হয়েছে? না স্যার, লোকেশন এই দেশের নয় তো। কোথায় দেখায়? কোথায় বলতে পরশু সিঙ্গাপুর শো করেছিল, তারপর আবার অফ। ট্রাই হাট। ফোন রাখে ঈশান। সত্য মিথ্যা দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে জড়িয়ে আছে সে। সাথে তার আর তিতিরের এই অনাকাঙ্ক্ষিত দাম্পত্য। রুষা কলের উপর কল করে যাচ্ছে, তুলছে না সে। এ পর্যন্ত 8টা নাম্বার ব্ল্যাকলিস্টে রাখলো সে। তিক্ত বিরক্ত সেই মেয়েটার উপর। মেয়েটা অত্যন্ত ধূর্ত। তাকে অবধি প্রায় মাত দিয়ে দিচ্ছিল। ঠিক ঈশানের পরিকল্পনা ধরে ফেলে বিয়েটা ভেঙে দিল।
ঈশান ক্রুরো হাসে। তার ফোনে আসা তিতিরের ফেক ছবিগুলো বেশ নিখুঁতভাবে তৈরি। সেটা করতে পারার কারণটাও স্পষ্ট। দেশে এহেন কাজ করা হয়নি যা হয়েছে বিদেশের মাটিতে। তবে সেও কম যায় না। ঈশান আরশাদ দেওয়ানকে 4 বছর ধরে ঠকাবে কেউ? তা রুষার মতো মেয়ে এ হয়? শব্দ করে হেসে ফেলল ঈশান। তবে কেন দাবার শেষ চালটা দিতে পারছে না সে? তার কারণ অবশ্য বেশ দীর্ঘ। জোরে জোরে আকাশের দিকে চোখ বুজে শ্বাস নেয় ঈশান। সবার আগে সাজিদকে জানাতে হবে বিষয়টা। এখন এদিকটা একা সামলানো অনেকটাই রিস্কি। তিতিরটাকে সেদিন আচমকা কথাটা বলে করেছে এক বিশাল ভুল। আহাম্মক বনে যায় কথাটা ভাবলে। রুষাকে সে ভালোবাসে, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড, তাও হোটেল রুমে। হেসে ফেলে ঈশান, বিড়বিড়িয়ে উচ্চারণ করে, ফাক ম্যান, আমি এত এডিট হলাম কবে থেকে? তা অতটুকু বাচ্চা মেয়ের কিছু হবে এই ভয়ে? আই এম ইন লাভ, ম্যাড ইউ। চুরির দোকান ঘুরে বেশ কয়েক জোড়া চুরি পছন্দ হলো নিশির। বাড়িয়ে ধরলো নিয়াজের দিকে। নিয়াজ একগাল হাসলো। 1 ডজন নিজের হাতে নিয়ে বাকিগুলো দোকানিকে দিল সুন্দর মতো প্যাক করে দিতে। নিজের হাতেরটা সযত্নে পরিয়ে দিল নিশির ফর্সা হাতে। খানিকটা ঘেঁষে এসে গলায় নামালে, আমার তো ওই হাত দুটো কষিয়ে চুমকে দিচ্ছে হচ্ছে মনে মা, খাবো? নিশি চোখ রাঙায়। কতবার বলেছে তাকে এসব নামে না ডাকতে, অথচ অসভ্য লোকটা শুনলে হয় তার কথা। নিশি তাকে সময় দিতে বলে বিধায় নিয়াজের এই যুক্তি। তুমি বলো তো তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসি। তোমার বাপের থেকে জমি যৌতুক নেব, সেখানে হাল চাষ করবো। বছর গড়তেই ল্যাটকা প্যাটকা বাচ্চা কাচ্চা হবে। তুমি সেগুলো মানুষ করবে, আর 3 বেলা কোমরে কাপড়ের আসল খুঁজে আমার জন্য খেতে বাদ নিয়ে যাবে গামছা বেঁধে। আমি লুঙ্গি ভাঁজ করে গামছা দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়া গামটুকু মুছে ভাত খাবো। সন্ধ্যা হলে ঘরে ফিরব। হালি হালি বাচ্চা কাচ্চাগুলো জেঁকে ধরবে মৌমাছির মতো, ঠিক আছে না? নিশি আগে রাগ করতো, এখন রাগ হয় না, হতাশ হয়। লোকটা এত বেশি কথা বলে। এই যেমন এখানে এত মানুষের সামনে ময়নার মা ডাকছে। একটা মান সম্মান আছে তো নাকি? কি হলো ময়না? আরেকবার দিতে বলে ডাকলে ব্রেকআপ। নিয়াজের মুখটা চুপসে যায়। দোকানিকে হতাশ চোখে ইশারা করে চুড়িগুলোর দাম বলতে। বুঝলে ভাই, মেয়ে মানুষ ক্ষণে ক্ষণে বল পাল্টায়। এই যে দেখছেন, ছিল বন্ধুর বল। ছোট থেকে পাগল আমার জন্য। ওদের বাড়ি গেলে শার্টের কিনারা ধরে গুড়গুড় করতো। বছর 5 ধৈর্য ধরে পটিয়েছে। তখন ধমক দিলে কেঁদে কেটে একাকার। এখন দেখুন, যেই পটে গেছি অমনি ছিল ক্যাপসিকাম মরিচ, হয়ে গেছে বৃত্তি মরিচ। তফাৎ বুঝলেন? দোকানে মিটিমিটি হাসছে। নিশি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে নিয়াজের দিকে। নিয়াজ সেদিকে তাকিয়ে দাঁতে জিভ কাটলো। সুন্দর মতো হাতটা ধরলো নিশির। রাগ করে না যান, মজা করলাম তো। অন্য সময় হলে হাত মোটেও ধরতে দিত না সে, এখন অবশ্য সেটা করলো না। রাগ চাপা দিয়ে নিয়াজের 2 হাতের মাঝে বেরোচ্ছে ভিড় ভাট্টা থেকে। রমজান শুরু হতে না হতে মার্কেটে মানুষের আনাগোনা, পা ফেলা দুষ্কর। নিয়াজ একটা মানুষের স্পর্শ লাগতে দিল না নিশির গায়ে। বেরিয়ে এলো মার্কেট থেকে। আর কিছু লাগবে? নিশি ভেবেছিল রাগ করবে এখন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার রাগ হচ্ছে না। এই মানুষটার যত্নে বরাবরের মতোই কাবু সে। তিতিরের জন্য কানের দুল নেব, চলো। তিতির প্রায় ঘন্টাখানেক হলো অপেক্ষা করছে একটা কফি শপে। দোকানটা নিয়াজের পরিচিত, সেখানে অপেক্ষা করছে সে। এসেছিল নিশির সাথে। নিয়াজ তাকেও নিয়ে যেতে চাচ্ছিল। আচমকা মাথা ঘোরায় নিয়ে এসে বসা এখানে। নিশির মজাটা নষ্ট করতে চায়নি সে, বিধায় খানিকটা সুস্থ লাগার পরে নিয়াজ আর নিশিকে পাঠিয়ে দেয় মার্কেটে। সে অপেক্ষা করছে। রোজার দিন, সুতরাং রেস্তোরাঁয় 2-1 সনাতন ধর্মের কাস্টমার ছাড়া মুসলমানদের আনাগোনা কম। যারা আছে তারা অবশ্য ছোট বাচ্চাদের নিয়ে বসা, তাদের খাওয়াচ্ছে মূলত। তিতির মোটেও বিরক্ত হচ্ছে না। রেস্তোরাঁর পরিবেশটা বেশ সুন্দর। দোতলায় সে যেখানে বসে আছে সেখান থেকে চমৎকার আশেপাশের ভিউ দেখা যাচ্ছে। রোজা না থাকায় একটা ক্যাপুচিনো নেওয়া তার সামনে। ধীরে সুস্থে চুমুক দিচ্ছে সেটা। তিতির, হঠাৎ একটা অচেনা মিষ্টি মেয়েলি এই কণ্ঠে ফিরে তাকালো তিতির। একজন অতি সুন্দরী রমণী দাঁড়িয়ে। বয়সটা হর করতে পারল না ঠিকঠাক। 25-এর নিচে কোনোভাবেই হবে না। অবশ্য বয়সের ভাঁজ নেই শরীরে মুখে কোথাও। সে একদম চিনতে পারল না। তবে তার নাম নেওয়ায় সৌজন্যমূলক হাসলো। মেয়েটা হয়তো তাকে চেনে। মেয়েটা এগিয়ে এসেছে এতক্ষণে। কড়া পারফিউমের গন্ধ এসে লাগছে নাকে। পরনে 8 শার্ট, পার্পেল কালার 3 পিস। চোখের বড় সড়ো সানগ্লাসটা মাথার উপরে তোলা। জামার সাথে মিলিয়ে গাঢ় লিপস্টিক, পাতলা ঠোঁট জুড়ে, পিঠ অব্দি পাতলা স্ট্রেট করা চুলগুলো বড্ড ঢিলে করে ক্লাচার লাগানো। মেয়েটার পোশাকে আভিজাত্যের ছোঁয়া স্পষ্ট। বসতে পারি? মেয়েটার মিহি কণ্ঠ কানে আসতে তিতির মৃদু হেসে মাথা নাড়ল। প্রায় সঙ্গে সঙ্গে চেয়ার টেনে বসলো সে। হাতের ডিওরের ব্যাগটা টেবিলে রাখতে রাখতে কফির দিকে তাকিয়ে বলল, মান্থলি সাইকেল? অপ্রস্তুত হাসলো তিতির। অচেনা মানুষ আচমকে এসে এহেন প্রশ্ন করলে কতটুকু স্বতঃস্ফূর্ত থাকা যায়? অবশ্য দোষ তারও আছে। ক্যাপুচিনোটা নেওয়া উচিত হয়নি। হালকা ঘাড় নাড়ল। জি আমাকে চিনতে পারলে না, তাই না? সরি, কিন্তু চিনতে পারিনি। মেয়েটা অমায়িক হাসে। হেলান দিয়ে বসতে বসতে বলে, প্রথমে আমিও চিনতে পারিনি, পরে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর
পারলাম। সম্ভবত সেদিন তোমার সাথেই আমার কথা হয়েছিল, মনে নেই ঈশানের ফোনে? থমকায় তিতির। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা পরক করে। অস্ফুট স্বরে বেরিয়ে আসে মুখ থেকে একটা নাম। রুষা। রুষা হাসে, মাথা ঝাঁকায়। যাক, চিনেছ তাহলে। তিতিরের বুকের ভেতরটা ততক্ষণে দুমড়ে মুচড়ে উঠেছে। খেয়াল করলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো এক দুঃস্বপ্নের মুখোমুখি সে হয়েছে। এখন দম আটকে এলো তার। পলক ফেলতে ভুলে গেছে সে যেন। প্রথমে কলে তোমার চেহারা মনে করতে না পারলেও এখানে দেখে পেরেছি। তোমাদের ফ্যামিলি ফটো দেখিয়েছিল ঈশান। ওখানে তুমি তখন বেশ ছোট ছিলে তো, তবে চেহারার বেশ এখনো। যুক্তিটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হলো না তার কাছে। কি করা উচিত, তার কি বলা উচিত? একবার নজর বুলালো বসারত রুষার পুরো শরীরের দিকে। শিরশির করে উঠল তার শরীর। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। এই সেই শরীর যাকে কিনা তার স্বামী স্পর্শ করেছে। এর জন্য এত কিছু। তিতির নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে। ও, আমি চিনতে পারিনি আপনাকে, আসলে দেখিনি কখনো। ইটস ওকে, তোমার বাড়ির সবাই আমার কথা জানে, তুমি জানতে না? আমি বাড়িতে থাকি না খুব একটা, ছুটিতে এসেছি তাই শোনা হয়নি। এবারও হাসলো রুষা। তিতির গভীর চোখে দেখছে মেয়েটাকে। মেয়েটা সত্যি সুন্দর, তার থেকেও কি জানি হবে হয়তো। মেয়েটার প্রতি আচমকা এক আকাশ সমান বিতৃষ্ণা কাজ করলো তার। হাসি হাসি মুখটা তার স্বাভাবিক রাখতে পারলো না, না চাইতেও রুক্ষ লাগলো। তবে এখন মাথার মধ্যে ঘুরছে ঈশানের বলা বেশ কিছু কথা। রুষাকে ছোঁয়নি ঈশান। হাবিজাবি বলা সে রাতের কথাগুলো। একা এসেছো কোনো কাজে? আচমকা একটা মিথ্যা বলে বসলো তিতির। কানের পাশে চুলগুলো গুছতে গুছতে বলল। ঈশানের সাথে এসেছি। রুষা বোধহয় চমক খায় একটা। তার জানা মনে তিতির ঈশানের চেয়ে প্রায় ৮-৯ বছরের ছোট হবে। সেখানে এত অবলীলায় ঈশানকে নাম ধরে ডাকায় হতভম্ব হলো সে। তাছাড়া সে পাগলের মতো কল করে যাচ্ছে ঈশানকে। ঈশান কল তুলছে না। না বোঝার মতো করে বলল, কার সাথে? তিতির এবারেও একই ভঙ্গিতে বলল। ঈশান। রুষা খানিক হাসলো। ভাইয়ের সাথে ঝগড়া হয়ে নিশ্চয়ই বকেছে? তিতির ভ্রুজোড়া বাঁকালো। একই বাঁকা কণ্ঠে বলল। আমি কি বাচ্চা, বকবে কেন? রুষা অপ্রস্তুত হলো, কি বলবে ভেবে পেল না হয়তো। আমার জানা মতে ঈশান তোমার থেকে বেশ বড় বয়সে। তা বড় 9 বছর সম্ভবত, নাকি 8 হিসেব করিনি। রুষার মুখের এতক্ষণের হাসি এবার বিলীন হলো। আশেপাশে তাকালো, তিতিরের দিকে ফিরে বলল। ঈশান কোথায়? তিতির আলগোছে ততক্ষণে কল দিয়েছে নিয়াজকে। নিয়াজ কলে আছে প্রায় 2 মিনিট। মেয়েটা যে রুষা এটা তার হতভম্ব মাথায় ঢুকার পরই কি মনে করে কলটা করেছে নিয়াজকে। এর কারণ জানা নেই তিতিরে। নিয়াজে বুঝদার মানুষ একটা। কি সুন্দর রুষার কণ্ঠ শুনে চুপ করে আছে। নিয়াজের পাঠানো ছোট্ট মেসেজটা পড়ল তিতির। রুষার কোনো কথা বিশ্বাস করতে স্পষ্ট তো না করা। সে এসে আজ সব বলবে মেয়েটা সম্পর্কে। তিতির আর চোখে মেসেজটা পড়ে রুষার দিকে মুখ তুলল। চুড়ি কিনতে গেছে আমার জন্য। তিতিরের কথায় রুষা বড় বড় চোখ করে তাকায়। ঈশান গেছে চুড়ি কিনতে, তবে নিজেকে বুঝিয়েও ফেলে সঙ্গে সঙ্গে। বোন হয়, বাচ্চা মেয়ে বায়না করেছে হয়তো। এদিকে এক মার্কেটের বাথরুম জোনে এসে হাঁ করে ফোন লাউড দিয়ে শুনছে তিতির আর রুষার কথোপকথন। নিয়াজ সে ছুটে যেতে পারছে না মেয়েটার কাছে। নিশি বাথরুমে গেছে, তখনই কলটা এসেছে। এই অবস্থায় কি করে যায়? তিতিরের কথাটা বলা শেষ হতে দ্রুত মেসেজ করে ঈশানকে। ঈশান তখন বাইক নিয়ে বের হচ্ছে সবে। গন্তব্য নিয়াজের বাড়ি। তবে আচমকায় নিয়াজের মেসেজে থতমত খায় সে। তার জানা মনে তিতির তো বাড়িতেই, মার্কেটে গেল কখন? ঈশান ব্যস্ত হয়ে বাইক ছোটায় সেদিকে। রুষা খানিকক্ষণ গভীরভাবে পরখ করে তিতিরকে। স্বর্গের অপসরী মেয়েটা, জীবন্ত মানুষ বলে মনে হয় না। এত সুন্দর কথাবার্তা কি এমনই কঠিন, নাকি ইচ্ছে করছে বুঝতে পারল না সে। ঈশান তোমার সাথে? তিতির এমন ভঙ্গি করলো যেন প্রশ্নটা করে বেশ ভুল করে ফেলেছে রুষা। হ্যাঁ, হবে না, কার সাথে হবে? আমি কল করছিলাম, ব্যস্ত হয়তো। ওই না তো। রুষার মুখ কালো হয়, মাথা টান টান করে ওঠে। কল করে আসতে বলো ওকে, ওর সাথে আমার কথা আছে। আপনি করুন, গেল সবে, এক্ষুনি কল করে আসতে বলবো। রোজা রেখে ওকে এতটা ঘোরাবো, একেবারে আসুক, তখন না হয়। রুষা সে অপেক্ষা করে না, নিজের ফোন বের করে কল করে ঈশানকে। কল তোলে না। টানা 6 বার কল করে থামে মেয়েটা। রাগে চোখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। তিতির নিজের বিচক্ষণ নয়নে দেখছে সেসব। এরই মধ্যে 7মবারের কলে সুন্দর একটা রোবোটিক্স মেয়েলির কণ্ঠ ভেসে এলো। আপনি যে নাম্বারে কল করেছেন তাই মুহূর্তে ব্যস্ত আছে। শুনশান রেস্তোরাঁয় ফোনের ওপাশে শব্দ বেশ স্পষ্ট কানে এলো তিতিরের। ব্ল্যাকলিস্টে ফেলা হলো নাম্বারটা। বুঝতে বাকি রইল না তিতিরের। মনে মনে হাসি পেল খুব। রুষার মুখটা দেখার মতো। মেয়েটাকে কেমন একটা ডেসপারেট দেখাচ্ছে। তিতির কাটা ঘায়ে নুনে ছিটা দিল এবার। খুব নরম গলায় বলল। আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে? রুষা জোর করে হাসলো। তিতির আগ বাড়িয়ে বলল। আমি কল করে আসতে বলি কেমন? রুষার জবাবের অপেক্ষা করলো না সে। কল করলো ঈশানকে। রুষাকে আশ্চর্য করে দিয়ে একবার রিং হওয়ার সাথে সাথেই কল তুললো ঈশান। অবশ্য মোটেও আদরে কিছু বলল না। রাম ধমক দিল মেয়েটাকে। না বলে কোথায় গিয়ে বসে আছিস? বাড়ির সবকটা এক একটা অভদ্র। কতবার বলেছি
একা একা না বেরোতে? আমি একার কতদিন সামলাবো? পাগল হবো আমি। নিজের উষার মতো বোকামুখ একদম করেনি, সাউন্ড বেশ কমানো, কণ্ঠ শোনা গেলে কি বলছে সেটা মোটেও দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে না। তিতির মিহি গলায় বলল। আমার চুড়ি কিনেছো? ঈশান বাইক চালাচ্ছিল বেশ স্পিডে। তিতিরের এমন কামুক কণ্ঠে তুমি ডাক শুনে বাইক টালমাটাল হলো। কোনো মতে সামলেনি, ধমকে সুরে বলল। হোয়াট ননসেন্স! কোথায় তুই? চুড়ি পাওনি? ঈশান কতবার বলেছি ওই চুড়িটা আমার চাই, ওটা ছাড়া সামনে আসতে পারবে না, কিন্তু নিয়াজ ভাই জানে কোনটা, ওটাই চাই আমার, জলদি এসো। তিতির ফোন কেটে দেয়, ফোনের ওপাশে রেখে যায় এক কিং কর্তব্য বিমূঢ় পুরুষকে। বাইক চালাতে পারছে না সে, সাইড করে ফাঁকা রাস্তায়। বুকের ভিতর কেমন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। তিতির কি নেশা করেছে নাকি আবার জট্টর এসেছে? সজ্ঞানে তাকে নাম ধরে তুমি ডাকছে। ভাবতেই শির দ্বারা নিয়ে শিহরণ নাম ভাবতেই শির দ্বারা বেয়ে শিহরণ নামলো তার। নিয়াজ জানে মানে? নিয়াজ শেখাচ্ছে এসব তার মানে? কঠিন মুখে ঈশান কল করে নিয়াজকে। কল ওয়েটিংয়ে, মহা সমস্যায় পড়ল। তবে প্রায় সঙ্গে সঙ্গে মেসেজ এলো নিয়াজের নাম্বার থেকে। ভ্রু জোড়ার মধ্যে সরু ভাঁজ ফেলে দ্রুত হাতে টাইপ করলো নিয়াজকে। কি ঢোকাচ্ছিস তিতিরের মাথায়? আমি বাঁচাচ্ছি তোকে। হেয়ালি করবি না, স্টেট বল। মার্কেটের লোকেশন দিল নিয়াজ। এখানে চলে আয়, তোর বউয়ের জন্য চুড়ি কিনে রেখেছি, নিয়ে দে ওকে। আমার টাকা পয়সা নেই। আছে, কিন্তু তুই ছোট লোক, ডিভোর্সি হবে, অন্তত একটা গিফট দে মেয়েটাকে। শাট আপ। তিতির কোথায়? আয় এখানে, চুরি নিয়ে যা, প্লাস বইয়ের লোকেশন। গড় ভাঙতে না চাইলে দ্রুত আসতে হবে, দেওয়ানবাবু এক্স এসে বসে আছে। ঈশান মুখ কুচকায়। লোকেশন এখান থেকে বাইকে 20 মিনিটের পথ। আরো ও আসছে আপু, খুঁজে পাইনি চুড়ি, একটু সময় লাগবে। রুষার ধৈর্যের ভাত ভেঙেছে ততক্ষণের আগে মাথা ফেটে যাচ্ছে তার। ওষুধের সময় কি হয়ে এসেছে বোধহয়। ব্যস্ত হাতে ব্যাগ হাতড়ে ওষুধ বের করে খেয়ে নিল। কেবল উদ্ভ্রান্ত দেখাচ্ছে মেয়েটাকে। কি একটা ইঞ্জেকশন পুশ করলো হাতের রগে। তিতির বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ভয় হচ্ছে সামনের মেয়েটাকে ওর। কেমন একটা সাইকোপ্যাথ লাগছে চোখ মুখ। তবে দিন দুপুরে আজব ভয় পেলে চলে। চোখ মুখ শক্ত করে বসে রইল রুষা। কপট হাসলো এবার। ঈশান আমার ফোন ধরলো না কেন? তিতির নির্বিকার তাকিয়ে রয়, যেন বোঝাতে চাইছে সে কি করে জানবে। রুষার গলা এবার আগের থেকে আরেকটু ভারী শোনায়। তোমার কল ধরলো, আমারটা কেন ধরলো না? তিতিরের মাথায় আবার কি একটা ভর করলো। রুষা যেন কোনো যোগ শুনিয়েছে এমন ভঙ্গিতে হেসে ফেললো শব্দ করে। রুষা ঘাট বাঁকিয়ে তাকালো। স্বাভাবিক লাগছে না তাকে একদম তিতিরের। হাসি থামিয়ে ঝুঁকে এলো টেবিলের উপর, হাত ঠেকিয়ে শীতল গলায় বলল। বিয়ে করা বউয়ের সাথে বান্ধবীর তুলনা করাটা কি ঠিক আপু? রুষা সঠিক শুনলো কিনা বোঝা গেল না, তবে তার মুখের দিকে তাকাতে রক্তশূন্য মুখটা দেখা গেল। গলায় জড়িয়ে এলো রুষার, কাপা কাপা গলায় বলল। কি 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 বললে? তিতির কপট মায়া দেখিয়ে হাসলো। জানেন না কেমন বন্ধু আপনার? মনোমালিন্য বোধ হয় একটু বেশিই হয়েছে, না হলে বিয়েতেও দাওয়াত দিল না। রুষা শব্দ করে উঠে দাঁড়ালো, চেয়ার থেকে এক প্রকার চিৎকার করে উঠল। কে বিবাহিত? ঈশান আর আমি। জানতেন না বুঝি? রুষা হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ অনেকেই হাঁ করে তাকিয়ে আছে ওর এমন অধ্যত্ত রূপ দেখে। তিতির ব্যস্ত হয়ে বসতে বলল রুষাকে। রুষা বসলো, ধীর গলায় বলল। মজা করছো? তিতির মনে মনে বিরক্ত হয়, যাকেই বলে সেইভাবে। এটা মজা? আশ্চর্য। কাবিননামা দেখাতে হবে? তিতির অবিশ্বাস্য কাজটা করেও ফেললো। লয়ারের কাছে যাওয়ার জন্য কাবিননামার ছবিও তুলে রেখেছিল। ঝটপট তুলে ধরলো রুষার সামনে। রুষা ফোনটা হাতে নিতে গেলে তিতির পিছিয়ে ফেললো, হাত দিল না রুষার হাতে। আজ 5 দিন বিয়ের, নববিবাহিতা আর কি। রুষা হাতের মুঠোয় ধরা পানির বোতলটা সম্ভবত ছুঁড়ে ফেলতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে যতটা রিয়েক্ট আশা করেছিল, কেন জানি তার মনে হলো রুষা ততটা দেখাচ্ছে না। আচমকা তার ফোন টুটটুট শব্দ করে বন্ধ হলো। চার্জ শেষ। ও পাশে এবার থমকালো নিয়াজ। নিশি এসে পাশে দাঁড়িয়েছে কিছুক্ষণ। আচমকা তিতিরের ফোন কাটায় আতঙ্কিত হলো সে। নিশির দিকে ফিরল। তুমি দ্রুত ওখানে যাও, আমি ঈশানকে নিয়ে আসি। মেয়েটা সাইকোপ্যাথ, রাগের মাথায় এলোমেলো কিছু করে ফেললে সমস্যা। নিশি রেগে যায়। এতক্ষণ বলনি কেন? যাওনি কেন? আশ্চর্য। নিয়াজ কিছু বলার আগে ছুট দেয় নিশি। আপু জানতেন না একদম? রুষা রক্তিম চোখ নিয়ে তাকায়, বাঁকা হেসে বলে। ভুল শুনিনি তাহলে? সত্যি বিয়েটা হয়েছে? তিতিরের যতটা অবাক হওয়া উচিত রুষার এই কথা ততটা হয় না। কারণ তার শুরু থেকে মনে হচ্ছিল এই মেয়ে তাকে চেনে, তাদের বিয়ের খবরটাও ভালো মতো জানে। এমনকি সেদিন যখন সে কল ধরেছিল তার আগে থেকেই জানতো মেয়েটা। এতক্ষণ অভিনয় করছিল, অভিনয় বেশ সেরা। এই সাইটে গেলে বেশ নাম কামাতে পারবে। রূপগুণ কোনোটাই কম নয়। মুখে অবশ্য সে প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখলো। জানতেন তাহলে? রুষা আচমকা এক হাত টেনে ধরল তিতিরের। অস্বাভাবিক শক্ত করে ধরা সে হাত তিতির ছাড়িয়ে নিতে চাইলো। রুষা ছাড়লো না, বরং কেমন একটা কণ্ঠে বলল। আমি তো আগে ভালোবেসেছিলাম ঈশানকে,
আমার কি দোষ ছিল তিতির? ভালোবাসা তার স্বামীকে অন্য নারী বুকের বাপাশে ছুরির আঘাত করলো, যেন কথাটা হাতটা ঝটকা টানে সরিয়ে নিল। ভালোবাসা ধরে রাখলেন না কেন? ছেড়ে গেলেন কেন? রুষা থমকায় তিতিরের কথায়, জবাব দিতে পারে না। তিতির অবলোকন করে সে স্থির মুখটা। মায়া হওয়া উচিত তার, কিন্তু হচ্ছে না কেন? এই মেয়ে তার আগে ঈশানের জীবনে ছিল। কষ্ট হয়তো এই মেয়ের বেশি হচ্ছে। একজন মেয়ে হয়ে তার সেটা উপলব্ধি করা উচিত, কিন্তু করতে ইচ্ছে হচ্ছে না তার। পাষাণ হতে মন চাচ্ছে, স্বার্থপর হতে মন চাচ্ছে। রুষার জবাব না পেয়ে তিতির গম্ভীর গলায় বলল, আমার জন্যেও একজন অপেক্ষা করতো। আমিও একজনকে কথা দিয়েছিলাম ওর বউ হব। আপনি আমাকে এমন একটা পরিস্থিতিতে কেন ফেললেন? আপনি ওনাকে ছেড়ে না গেলে আমাদের বিয়েটা হতো না হয়তোবা। কেন গেলেন? দোষ তো আমিও আপনাকে দিতে পারি। আমাকে যে চাইলো না আমি তার হতে পারলাম, আর আমি যাকে চাইলাম না সে আমার হলো। সমীকরণটা জটিল না? রুষার চোখ বজ্র কঠিন দেখাচ্ছে। হাতের মুঠোতে এখনো বোতলখানা শক্ত করে ধরা। তিতির না চাইতে ইমোশনাল হলো, এবার চোখে পানি জমলো। আচমকা শোনা গেল রুষার কঠিন কণ্ঠ। ঈশান তোমাকে ছুঁয়েছে? স্তম্ভিত হয়ে গেল তিতির। কি জবাব দেবে? এটার দেওয়া উচিত বাইরের মানুষের কাছে। তারপর এই মেয়েকে জিজ্ঞাসা করবে কতটা গভীরে ছুঁয়েছে, নিজের পরিস্থিতির সাথে মেলাবে তিতিরকে, নাকি করবে? তিতিরে সরাসরি জবাব দিল না। ছুলেই কি না ছুলেই বা কি? কলঙ্ক মুছতে পারবেন? এহেন ইমোশনাল কথার ধারে কাছেও গেল না রুষা। একই একঘেয়ে কণ্ঠে পুনরায় শুধালো। তিতির ছুঁয়েছে? দীর্ঘশ্বাস নিল, কঠিন চোখ রাখলো রুষার দিকে। চোখাচোখি দুই নারী। রুষার স্বরে তাল মিলিয়ে বলল, এর জবাব আমি আপনাকে দেব না। রুষা বুঝি ভয় পেল বেশ, মুখে আতঙ্ক ফুটে উঠল। এবারে কণ্ঠ নরম শোনালো। আমার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে তিতির, জবাব দাও। তিতির অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর প্রাক্তনের দিকে। তার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার যাচ্ছে না। স্ত্রী হয়ে অন্য নারী তাদের বিশেষ মুহূর্তে সওয়াল জবাব করছে। তীব্র অধিকার বোধে তার কেমন লাগছে। কেউ কি টের পাচ্ছে? পাচ্ছে না হয়তো। আপনি ওর প্রাক্তন, আমি ওর স্ত্রী। আমি যদি আপনাকে একই প্রশ্ন করি, আপনাকে কখনো ছুঁয়েছে? রুষা সম্ভবত এই প্রশ্নের আশায় ছিল। হাতের বোতলের বাঁধন ঢিলে হলো। বোতলটা আলগোছে যত্ন সহকারে টেবিলের মাঝখানে রাখলো। হেলান দিয়ে বসলো চেয়ারে। তার আড়াআড়ি হাত ভাঁজ করলো বুকের উপর। মুখে কঠোরতা বা মলিনতা কোনোটাই নেই আর। মুখ বেশ স্বতঃস্ফূর্ত দেখালো। হাসি হাসি মুখ। তিতিরের বুকটা ছ্যাদ করে উঠলো। সম্ভব হলে এই প্রশ্নটার উত্তর সে ভুলিয়ে দিত রুষাকে। কেন করলো এই প্রশ্ন সে? রুষা ক্রূর হেসে জবাব দিল, যদি বলি হ্যাঁ, যতটা ভাবছো তার থেকে গভীরভাবে ছুঁয়েছে। তিতিরের শরীর শিথিল হয়, কেমন বলহারা হয়। মনে হয় শূন্যে আছে সে। কান ঝনঝন করে ওঠে। এতক্ষণ ধরে বুকের মধ্যে যতটুকু আশা ভরসা ছিল শব্দ করে খান খান হয়ে গেল যেন। মাথা চক্কর দিল, বমি বমি লাগছে। বমি করে দিতে পারে খুব সম্ভব। রুষা পানির বোতল এগিয়ে দিল সহানুভূতি স্বরূপ। তোমাদের বিয়ের দিনও আমার সাথে ছিল সারাদিন, জানো? আমরা একসাথে। চুপ করুন দয়া করে। তোমার জানা উচিত তিতির, আমাদের ভালোবাসার। আমার যা জানার জেনে গেছি আমি। আপনি থামুন, দোহাই লাগে। রুষা মুখটা মলিন করে থামে। চোখে মুখে কৃত্রিম সহানুভূতি উপচে পড়ছে। তিতির তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো সে জ্বালাময়ী রূপ। তবে পরোয়া করলো না, মনকে তৎক্ষণাৎ শক্ত করে ফেললো। বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। মিলেই তো গেল সব। ঈশানের প্রথম রাতের কথা, রুষার আজকের কথা, কোনো ভুল নেই, একদম নেই। দ্বিতীয় রাতের কথা বোধহয় তার দেহে মত্ত হতে, তাকে ওই কথায় কাবু করতে, যাতে তিতির আবেগে পড়ে সমর্পণ করে নিজেকে। হাসি পেল তিতিরের। সেও বেশ বোকা, বিশ্বাসী করে ফেলেছিল প্রায়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘৃণা হলো নিজের উপর। ঈশানের ছোঁয়া মনে পড়তে গা গুলিয়ে উঠল। চোখ বুজে রইল কিয়ৎক্ষণ। শ্বাস ছেড়ে বলল, বেশ, তাহলে বাকি জীবনটা আপনাকে ছুঁয়ে কাটানোর জন্য আমি ওনাকে মুক্তি দেব। মুক্তি দেব এই কাগজ কলমের দেয়াল থেকে। আমার জীবন কলঙ্কই সই। রুষার মুখে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। কিছু বলতে যাবে তার আগেই তিতির বলল, এটা তখনই ঘটবে যখন আমি আপনার কথার সত্যতা পাবো। রুষা তেলে বেগুনে জ্বলে উঠল এবার। লজ্জা থাকা উচিত। একটা মেয়ে হয়ে মেয়ের ঘর ভাঙতে এসেছো তুমি। এত কিছু শোনার পর তুমি বলছো প্রমাণ। কি প্রমাণ চাও? নুড এক্সপেক্ট করো তুমি? সরি, নুড এক্সপেক্ট করো তুমি আমাদের বিশেষ মুহূর্তে? তিতিরের ঘৃণায় নাক মুখ কুচকে আসে। কঠিন গলায় বলে, নিজের মতো অত ছোট মন মানসিকতার মেয়ে আমায় ভাবছেন কেন? রুষা ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে। নিজের হুঁশ খুইয়ে হাত বাড়িয়েছে তিতিরের গালের দিকে। সেটা কোনো মতে গালের আশেপাশে আসতে দিল না। তিতির সন্তর্পণে হাতের কবজি চেপে ধরে। বাংলা সিরিয়াল পাননি আপু? যখন তখন এসে গায়ে হাত তুলবেন। এখানে সেখানে জন্মানো আগাছা নই আমি। বাপের বাড়ি মায়ের বাড়ি দুই অতি জৌলুসপূর্ণ পরিবারের রক্ত আমার গায়ে।
রেহনুমা আরশাদ তিতির এত সস্তা এখনো হয়নি যে নারী বিয়ের আগে সতীত্ব বিলিয়ে দিয়েছে সে দাবি করে তার হাতে চড় খাবো। নো, নেভার। ঘর থেকে বের হন আপু। লজ্জা আপনি করুন। না নারী জাতিকে সম্মান করলেন, না তো ধর্মকে। সব দিকে কলঙ্ক আপনি। হারাম জিনিস করে সেই পাপ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করতেও মুখে লাগাম দেবেন একটু? আল্লাহকে একটু তো ভয় করুন। ঝটকা দিয়ে সরিয়ে দিলে তিতির রুষার হাতটা। লাল নীল হয়ে গেছে মেয়েটার মুখ। অপমান বেশ জায়গা মতো লেগেছে তিতির। আবারও বাঁকা হাসে। আমার স্বামীর সাথে যা বোঝাপড়া তা আমি করে নেব। আপনার কথায় আমি সিদ্ধান্ত নেব না। বিয়ে তাকে করেছি আমি, সুতরাং কোনো তৃতীয় ব্যক্তির কোনো কথা শোনা আমার ধাঁচে নেই। রুষা ফুঁসে উঠল। তৃতীয় ব্যক্তি আমি? আমাকে আগে? এক কথা বারবার বলবেন না। লেবু বেশি কচলালে তেতো লাগে, জানেন বোধ হয়। আশেপাশে মানুষ আছে। চিৎকার করে নিজের ভার্জিনিটি খুইয়েছেন বিয়ের আগে। এর নির্লজ্জ কথাবার্তা জাহির করবেন না। আপনার মান সম্মান না থাকতে পারে, বাট দেওয়ান বাড়ির বড় বউ হিসেবে আমার আছে। আর রইল বাকি আপনার কথা। আগে কি ছিল বা ছিল না সে হিসেব দেখাবেন না আমায়। আপনি হারামে ছিলেন, আমি হালাল। সুতরাং আল্লাহর প্রতি সদয় আল্লাহ কার প্রতি সদয় হবে বোঝার কথা তো। আশা করব ন্যূনতম লজ্জা থাকলে অন্যের স্বামীর দিকে চোখ তুলে তাকাবেন না আপনি। তিতির আর এক সেকেন্ড দাঁড়ায় না সেখানে। নিজের পার্সাতে দ্রুত পায়ে বিল মিলিয়ে বের হয়ে সেখান থেকে পিছনে রেখে যায় রাগে ক্রোধে প্রায় মূর্ছা যাওয়া এক নারী অবয়ব। ঈশান নিয়াজকে নিয়ে যতক্ষণ এখানে পৌঁছেছে তিতির ততক্ষণে বেরিয়ে গেছে এখান থেকে। ভেতরে এসে রুষাকে বা তিতিরকে কাউকে দেখতে পেল না ঈশান। দরদর করে ঘামছে ছেলেটা। নিশিকেও দেখতে পাচ্ছে না। নিয়াজ দ্রুত কল করে নিশিকে। নিশি এসেও পায়নি তিতিরকে। রুষাকে সে চিনে না বিধায় এখানে রুষা ছিল কিনা বলতে পারছে না সে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখন ব্যস্ত হয়ে উঠতে দেখা গেল নিশিকে। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। সে এতক্ষণ নিয়াজের সাথে ছিল, এসব চিন্তা এক নিমিষে ভুলে গেল। ভাইকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। ভাইয়া, বারবিকে পাচ্ছি না তো। ঈশানের রু আত্মা সব শুকিয়ে এসেছে। ব্যস্ত হয়ে তাকালো নিয়াজের দিকে। তুই হ্যালি না করে আসতে পারিসনি? নিয়াজের মুখও চূড়ান্ত গম্ভীর। অপরাধ বোধে চেয়ে গেল। নিশির কথা তো বলতে পারল না। বন্ধুর দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল। আমি শোনা 5 মিনিটের মাথায় নিশিকে যেতে বলি। ঈশান ভ্রুজোড়া কুঁচকে ফেলে নিশির দিকে তাকায়। ও আলাদা ছিল কেন? নিশি চোখের পানি মুছে বারবার ওন্নাতে মাথা নিচু করে ফেলে। ফুপিয়ে ফুপিয়ে জবাব দেয়। ভাইয়া, ওর মান্থলি প্রবলেমের সময় খুব প্রবলেম হয়। মাইগ্রেন বাড়ে, পেট ব্যথার সাথে সেন্সলেসও হয়ে যায়, বমি করে ভাসিয়ে ফেলে। ঈশানের বুকের ভিতর ধকধক করছে। বোনকে কঠিন গলায় বলে। তাহলে বের হতে গেলি কেন? আমি না করেছিলাম। ওর কিছু পার্সোনাল জিনিসপত্র লাগতো, আমি বলেছিলাম আমি নিয়ে আসবো। তোমাকেও বলতে বলেছিলাম, তাও রাজি হলো না। মার্কেটে ঢোকার সাথে সাথে মাথা ঘুরে যায় ওর। নিয়াজ ভাইয়ের সাথে দেখা হয়, আমরা ওকে এখানে আনি নিয়াজ ভাইয়ের পরিচিত বলে। চুপ করলো নিশি। কান্নার তোরে কথা জড়িয়ে আসছে। আমরা যেতে চাইনি ওকে রেখে। ও তখন বেশ সুস্থ বোধ করছিল, তখন ওর জোর জবরদস্তিতেই যায়। ও স্বাভাবিকই ছিল। হুট করে নিয়াজ ভাইকে কল করে রুষার ভয়েস শোনায়। আমি বাথরুমে ছিলাম, আমি বের হওয়া মাত্র ছুটে এসেছি, এসে পাইনি। আসতে সর্বোচ্চ 10 মিনিট লেগেছে। ঈশান জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয়ে কাঁপছে বুকটা। রুষাকে সে এক পয়সার বিশ্বাস করতে পারে না। নিয়াজ বন্ধুর কাঁধে হাত রাখলো। ভরসার গলায় বলল। সাজিদকে জানিয়েছি আমি, ও খোঁজ করছে। বলল লাস্ট লোকেশন এখানে। রুষা সাইকোপ্যাথ নিয়ে আস। ও ওই মেয়েটার ক্ষতি করে ফেলবে না তো? ঈশানের বিধ্বস্ত কণ্ঠে চমকে উঠল নিশি। নিয়াজ দুজনাই। নিয়াজ বন্ধুর হাত ধরে টানতে টানতে বাইরে ছুটলো। পিছন পিছন নিশি। জোহরের আজান পড়েছে আরো আধা ঘন্টা আগে। 1:30 বাজে এখন। রাস্তাঘাটে নামাজ পড়তে মুসল্লিদের দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তায় ভিড়ভাট্টা বেশ কমেছে। নামাজের সময়ের জন্য হয়তো এতক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করছে তিতিরকে। ঈশানের মাথা রাগে দপদপ করছে। মেয়েটা সেদিনও নিখোঁজ হলো, তার আগে সুন্দর মতো ফোন বন্ধ। কি ফোন চালায়, চার্জ থাকে না। রোজা রেখে পাগলের মতো ঘোরাঘুরিতে চরম ক্লান্ত দেখাচ্ছে তিনজনকে। আচমকায় কল বেজে উঠল ঈশানের। আননোন নাম্বার, ল্যান্ডলাইন দেখাচ্ছে। এ সময় ল্যান্ডলাইন কে ফোন করতে পারে? ধরবে না করে এদিক ওদিক ব্যস্ত হয়ে তিতিরের খোঁজ করে উদাস ভঙ্গিতে কলটা তুলতে ওপাশ থেকে ভেসে আসে এক মেয়েলি গলা। স্যার, আমাদের এখানে একজন পেশেন্ট এসেছে। অ্যাক্সিডেন্টে তেমন কিছু না হলেও প্রচণ্ড দুর্বল। লাস্ট নাম্বার আপনার ছিল, আইডি কার্ড আছে পাশে। রেহনুমা নাম। ঈশান উত্তেজিত হয়, জানে পানি পায় যেন। কপালে আঙ্গুল ঘুষে এক প্রকার চিৎকার করে জবাব দেয় মহিলাকে। জি, আমার ওয়াইফ। আমাদের লোকেশন প্লিজ, একটু দ্রুত বলুন। স্যার, সিটি হসপিটাল। নিয়াজকে নিশির দিকে ইশারা করে নিজে ছুট লাগায় নিজের রয়্যাল এনফিল্ড খানা নিয়ে।
নিয়াজ গাড়ি আনেনি। নিশি তিতিরের রিকশায় ঘুরতে যাওয়ার বায়নায় দ্রুত সিএনজি দাঁড় করিয়ে নিশিকে নিয়ে উঠে বসে। সিটি হসপিটাল খুব একটা দূরে নয় এখান থেকে, মিনিট 10 এর মধ্যে পৌঁছলো ঈশান। উন্মাদের মতো ছুটে পৌঁছলো 5 নম্বর ফ্লোরে। তিতিরের জ্ঞান ফেরেনি। ডাক্তার ঈশানকে দেখে একগাল হাসলো, অবাক হলো সম্ভবত। ততক্ষণে হন্তদন্ত নিয়াজ এবং নিশিও এসে পৌঁছেছে। ঈশানের পাশে নিয়াজকে দেখে হাসির প্রসার আরও বাড়ল। ওরাও অবাক হলো বই কি। নিশি নেম প্লেটে খেয়াল করলো গোটা গোটা অক্ষরে লেখা ডাক্তার রিয়াদ। লং টাইম নো সিহা। ঈশান হাসতে চেষ্টা করলো। পুরনো বন্ধু রিয়াদ, তার বহু বছর পর দেখা হলো। অন্য সময় হলে উচ্ছ্বাসিত হতো সে এবং নিয়াজ, তবে এই মুহূর্তে কারোরই সে মন মানসিকতা নেই। তিনজনই ব্যস্ত হয়ে তিতিরকে খুঁজতে ব্যস্ত। ঈশান হা মিলিয়ে অস্থির গলায় বলল, রেহনুমা হেলাল। ডাক্তার রিয়াদ মাথা নাড়ে। রুম একসাথে তোরা? আমার কাজিন। নিয়াজ নিশি থমকায়। ঈশান বউ পরিচয় দিল না, কাজিন বলল। এই মুহূর্তে সেটা নিয়ে জল ঘোলা করলো না। ডাক্তার রিয়াজ সম্ভবত খুশি হলো। রিসেপশনিস্ট মেয়েটা ভুল শুনেছিল, তাহলে মেয়েটা ম্যারিড নয়। ইশারা করলো তার সাথে আসার। ঈশান ব্যস্ত পায় এগুলো সেদিকে। তিতিরের জ্ঞান ফেরেনি। রাস্তায় বাইকের সামনে পড়ে মেয়েটা। বাইকার খুব সাহসের সাথে থামিয়ে ফেলে, তবে হালকা চোট পেয়েছে, সাথে শরীর দুর্বল থাকায় সেন্সলেস। ঈশান, মেয়েটা বেশ ইয়ুক, অ্যানিমিয়া আছে প্রচণ্ড রকমের, হিমোগ্লোবিন খুব কম, সাথে পিরিয়ড চলছে, মেবি মেন্টাল ট্রমা যাচ্ছে, একটু দেখে শুনে রাখবি ওকে। ঈশান কাতর চোখে দেখে এলোমেলো চুলে পড়ে থাকা মেয়েটাকে। নিশি গিয়ে ততক্ষণে বোনকে বুকে জড়িয়ে নিয়েছে। আরো টুকটাক কথা বলে বেরিয়ে গেল ডাক্তার। নিয়াজ এবার ধরলো ঈশানকে। ও তোর কাজিন? তুই নিশিকে নিয়ে আমার বাইকে আয়, আমি ওকে সিএনজিতে নিয়ে যাই। আমার কথা জবাব দে তুই। ঈশান বিরক্ত মুখে বলে, আগে এত মানুষকে জানাতে চাচ্ছি না আমি। রুষাকে চিনিস তোরা? রুষা এর আগে দুনিয়াদারি জানিয়েছিল ও আমার গার্লফ্রেন্ড। ফ্রেন্ড সার্কেলের কারো জানতে বাকি নেই। এখন বিয়ে করেছি তিতিরকে। রিয়া দ্বারা সুবিধার না, জানিস তুই। ঝামেলা করতে ওস্তাদ। রুষা মানসিক রোগী। ওকে এইসব বলে খেপে তোলার মানে আছে? আজ তিতিরকে ও যে কিছু করে ফেলেনি, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। ওকে সুস্থ রাখতে, হেফাজত রাখতে, দুনিয়া থেকে আড়ালে রাখতে ক্ষতি কি? নিয়াজ সন্তোষ প্রকাশ করে ঈশানের যুক্তিতে। সত্যি বলছে সে। রুষাকে যত মানুষ ঈশানের সাথে বিচ্ছেদ বা তিতিরের সাথে বিয়ের কথা জিজ্ঞাসা করবে, মেয়েটা তত মানসিকভাবে ভয়ঙ্কর হবে। তখন তিতিরের ক্ষতি করতে হাত ধুয়ে পড়বে। দেওয়ানবাড়িতে সবার মুখে চিন্তার ভাঁজ। দুপুরের পরপর তিতিরকে জ্ঞানহারা অবস্থায় নিয়ে এসেছে ঈশান। দরজা খুলে তিতিরকে ঈশানের কোলে এমন অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি পড়ে গেছে গোটা বাড়িতে। চন্দ্রা দেওয়ান উপরে যেতে পারছেন না নাতনির কাছে, সিঁড়ি ভেঙে অনবরত দোয়া পড়ে যাচ্ছেন এখান থেকে। গিন্নিরা পরপর এসে দেখে যাচ্ছেন মেয়েকে। রাইসুল দেওয়ানরা 3 ভাই অফিস থেকে ছুটে এসেছেন। ঈশান গম্ভীর মুখে সাবান নিয়ে বের হলো। ঘরের মধ্যে প্রচন্ড ভিড়। একের পর এক সবাই এসে ভিড় করছে। এই যেমন এখন ভাই বোনগুলো সব কয়টা এসে মরা কান্না জুড়েছে। ঈশান বিরক্ত চোখে সব কটাকে পরখ করে জোরে সোরে ধমক লাগালো। পেশেন্টের পাশে এই কারণে মানুষজন থাকতে নিষেধ করে। তোদের কান্নার ঠেলায় পেশেন্ট নিজে কনফিউজডে পড়ে। সে আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে। বেরো। ভাইয়ের ধমকে গুটি গুটি পায়ে বের হয়ে ঈশান দরজার ছিটকিনি আটকে এসে বসে তিতিরের পাশে। ঠোঁটের পাশটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি স্লাইড করলো নরম গোলাপি অধরের উপর। আমাকে মেরে ফেলবি তুই তিতির? মেরেই ফেলবি। পরপর 2 দিন এরকম ভয় পাইয়ে দিছিস। তোকে হারানোর ভয় তো অর্ধেকের বোধহয় কমে গেছে আমার। উঠে গিয়ে লক করা তার পার্সোনাল ড্রয়ার থেকে কিছু একটা বের করলো। হাতের জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে পরখ করলো। তিতিরের দিকেও তাকালো একবার, দীর্ঘশ্বাস ফেললো। হাতের জিনিসটা আলগোছে শার্টের নিচে প্যান্টের পিছনে গুজে ফেললো। গায়ে শার্ট জড়িয়ে বাইকের চাবি নিয়ে বের হয়। নিচে নামতে দেখা হয় সবার সাথে। বাড়ি শুদ্ধ সকলেই বসা ড্রয়িংয়ে। ঈশানকে অসময়ে ফিটফাট হয়ে বাইরে যেতে দেখে ভ্রু কপালে তোলে সকলে। রাইসুল দেওয়ান ভীষণ গম্ভীর গলায় এক প্রকার ধমকে উঠে ছেলেকে। মেয়েটা অসুস্থ, জ্ঞান ফেরেনি এখনো, ওর কাছে থাকবে তা না, কোথায় যাচ্ছ? ঈশানের শার্টের হাতে ধীরে সুস্থে ফোল্ড করে বাবার দিকে না তাকিয়ে জবাব দেয়, ইম্পর্টেন্ট কাজ আছে, ইফতার করে নিও, রাত হবে ফিরতে। কাউকে কিছু বলার সুযোগই দিল না আর ঈশান দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রথম ইফতারে বাড়ির বড় ছেলে বাড়ি নেই, রাগে গজগজ করছেন রাইসুল দেওয়ান। ছেলের ফোন বন্ধ, তিতিরের জ্ঞান ফিরেছে। ঈশান বেরিয়ে যাওয়ার খানিক পরে নিশিনুরি পাশেই ছিল সবসময়। নিচে নামতে বারণ করা সত্ত্বেও দুর্বল শরীর নিয়ে নেমেছে। এই বাড়িতে প্রথম ইফতার সবাই একসাথেই করে। দু চোখ লুকিয়ে খুঁজলো কাঙ্ক্ষিত মানুষটাকে, দেখতে পেল না, তবে জিজ্ঞাসা করলো না কাউকে। রাইসুল দেওয়ান তিতিরকে নিজের পাশে নিয়ে বসলেন। এখন ঠিক লাগছে মা? মাথা ঝাঁকায় সে, তবে মোটেও ঠিক লাগছে না। পিরিয়ডের ব্লিডিং বন্ধ হওয়ায় পেন আপাতত নেই, তবে মাথার অসহ্য ব্যথাটা আছে, তবে প্রকাশ করে না। এমনি তাকে নিয়ে অশান্তি শেষ নেই। রাইসুল সাহেব নয়নের দিকে ফেরে, সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তিতিরের দিকে। তোমার ভাইকে পেয়েছো কলে? নয়ন মাথা নাড়ে। অপেক্ষা করতে না করেছে, রাতেও খেয়ে ফিরবে। তিতিরের বুকটা আচমকাই হু হু করে ওঠে।
তার এই অবস্থা সত্ত্বেও বাইরে গেছে ঈশান, কি কাজ হতে পারে বাইরে? আজকেও অজানা আশঙ্কায় ভরে ওঠে মনটা। রুষার কাছে যেতে পারে কি মানবিমান ভাঙাতে? তা কি করে হয়? মনে মনে ধমকায় নিজেকে, অসম্ভবত নয়। তিতিরের অসহ্য মাথা ব্যথা এখন বেশ কমেছে। রাহেল এতক্ষণ তেল মালিশ করে গেলেন মেয়ের মাথায়। তিতির নিজের ঘরে এসেছে। এবার আচমকা 5 দিনে পিরিয়ড ঠিক হয়ে গেছে তার। এটা নিয়ে অবশ্য সে মহাখুশি। মাথা ব্যথাটাও কমে এসেছে সামান্য বেশি। সারাদিনের ক্লান্তিতে গা চটচট করছে কেমন একটা। রাতের ডিনার সেরে বেশ সময় নিয়ে সাবান নিয়ে বের হলো সে। বিছানার দিকে তাকিয়ে চোখ কপালে উঠল। ঈশান বসে আছে, ধ্যান অবশ্য ফোন স্ক্রিনে। এই যে সমস্যায় পড়লো। তার ঘরে এই সময় কেউ আসতো না। এই বাড়ির পুরুষ মানুষরা তো জীবনে দরজায় নক না করে ঘরে ঢোকানো কখনো না, শুধুমাত্র এই অসভ্য লোকটা বাদে। তিতির যথারীতি জামাকাপড় নিয়ে ঢোকেনি, তোয়ালে পেঁচানো। ঈশান এক নজর দেখলো তিতিরকে, মন দিল ফোনে। ক্যাটক্যাটে গলায় বলল, এমন চুপসে দাঁড়িয়েছো কেন? এমন তো না তো দেখিনি। আর ওকে কিছু দেখিয়েছিস? জামা কাপড় পরে ঘরে চল। তিতির কাচুমাচু করে বেরিয়ে আলনার উপর থেকে সুতির ওড়না সরিয়ে পেঁচায়। আলমারি খুলে দ্রুত হাতে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে বের হয় কিছুক্ষণের মধ্যে। ঈশান যথারীতি বসা সেখানে, অসহ্যকর একটা। তিতির মুখ বাঁকায়। আপনাকে আর কতবার বলে আপনি দরজা নক করে ঢুকবেন? রাফির যে সেন্স আছে আপনার মধ্যে সেটাও নেই। ঈশান বোধহয় অবাক হলো, বেশ অবাক কণ্ঠেই বলল, বউটা তো তুই, ওদের নস। ওরা তো নক করবেই। তিতির হতভম্ব হয়। মাঝে মাঝে ঈশানের হুটহাট কথাগুলো চমকে দেয় তাকে। চিরাচরিত ও গম্ভীর ঈশানের সাথে এহেন হেয়ালি যায় না একদম। আপনি প্লিজ ঘরে যান, আমার শরীরটা ভালো লাগছে না, কথা বলার মুড নেই আমার। ঈশান বিনা বাক্যে উঠে আসে বিছানা থেকে। তিতির হাঁপ ছাড়তে ছাড়তে চিৎকার করে উঠে। হঠাৎ সে শূন্যে ভাসছে। ঈশান আলগোছে পাজা কোলে তুলে নিয়েছে তাকে। তিতিরের চিৎকারে তপ্ত নজর দিল তার দিকে। আর একবার চিৎকার করলে মুখ বন্ধ করবো কিন্তু। কথাটা বলছে ঈশান তিতিরের ঠোঁটের দিকে ইশারা করে। তিতির দুহাতে মুখ চাপা দেয়। এই ঘরে এসে কি সিনকেট করতে চাস? রোজ রোজ একবার বাড়ি সবার চোখে পড়ুক সেটা চাস? তিতির কথা বলে না, অসহ্যকর পুরুষ একটা। ঈশান পায়ের সাহায্যে দরজা খুলে নিজে আসে নিজের রুমে। তিতিরকে বিছানায় শুয়ে শব্দ করে বন্ধ করে দরজা। তোর পিরিয়ড ঠিক হয়েছে? হুম। মুখ ফসকে বলে ফেলে, চোখ বড় বড় করে ফেলে, মেয়েটা সর্বনাশ করেছে। ঈশানী বা এই কথা জিজ্ঞাসা করলো কেন? গলা শুকিয়ে কাঠ হলো। এমনিতে ঈশানের সামনে এলে তার দিন দুনিয়া কাঁপে। ঈশান নিজের শার্ট খুলতে খুলতে এগিয়ে এলো তার দিকে। তিতির এলোমেলো দৃষ্টি এদিক সেদিক সরাতে ব্যস্ত। আমতা আমতা করে বলল, ঠিক হয়নি পিরিয়ড, ঠিক হয়নি। চেক করি। মাথায় আকাশ ভেঙে পড়ল তিতিরের। এ কি ধরনের বেলাল্লাপনা কথাবার্তা! গুহাতে ঈশানের উন্মুক্ত বুকে ধাক্কা দিয়ে সরে এলো বিছানা থেকে। মেজাজ খারাপ হলো তার। লোকটার কাছে এক প্রকার আতঙ্ক নিয়ে আসতে হয় তার। অসহ্যকর অনুভূতি। ক্রমাগত অসম্মান করে তাকে লোকটা। কান্না পেল তিতিরের। কেমন কেঁপে উঠল শরীর বিতৃষ্ণায়। সোফায় এসে বসলো পা গুটিয়ে। ঈশান ততক্ষণে উদাম শরীর নিয়ে উপর হয়ে শুয়ে পড়েছে সফেদ বিছানায়। তিতির না চাইতেও দেখলো দুহাত বালিশের উপরের দিকে দেওয়া। পিঠে প্রজাপতির ন্যায় কারুকার্য ফুটে উঠেছে। যথারীতি কোমরের ট্রাউজার। নামতে নামতে বিপদ সীমার কিনারায়। তিতির বিরক্ত সূচক শব্দ করে অন্যদিকে ফেরে। ঈশান আবারও সোজা হয়েছে। ততক্ষণে পরক করে তিতিরের অস্থির মনোভাব। মাথার নিচে দুহাত ভাঁজ করে দিয়ে শয় সে। তাকায় দিকে। তিতির তাকায় না। বলুন। তাকাতে বলিসি। তিতির হতাশ চোখে তাকায়। হার্টবিট মিস হলো তার। মাথার মধ্যে কোথা থেকে এসে হানা দিল হাজার একটা দুষ্টু পচা পচা চিন্তা। ঈশান চিত হয়ে শোয়া, নগ্ন পুরো ওপরের অংশ। লোমহীন ফর্সা বুক কেমন তেল চিকচিক করছে। পেটের কাছে 6 প্যাকের ছাপ স্পষ্ট। ট্রাউজার কোমর থেকে বেশ নিচে। 6 খণ্ডের শিল্পীর কারুকাজ নিচের দিকে ভি শেপ হয়ে নেমে গেছে। ইশারা করছে কিছু একটা। তিতির টেনে হিচড়ে দৃষ্টি সরায়। আপনি দয়া করে ভদ্র হয়ে ঘুমাবেন। ঈশানের মুখে বিদ্রুপের হাসি ফুটে যেন হাসকি স্বরে বলে, এখানে অভদ্রতার কি দেখলি? আমি ভদ্র নই? তিতির ভুলেও তাকাচ্ছে না ঈশানের দিকে। বাঁকা হয়ে বসেছে। জামা কাপড় পরে তারপর সোজা হয়ে শুতে কি সমস্যা? প্যান্ট তো এই জীবনে উপরের দিকে দেখলাম না, আর একটু তুলতে কি সমস্যা? ইস, সব তো দেখাই যাচ্ছে। রাগ করবে নাকি হাসবে বুঝতে পারল না ঈশান। মেয়েটাকে ইচ্ছে করে খেপাচ্ছে সে। রুষার কথা সরাসরি জিজ্ঞাসা করে মানসিক প্রেশার দিতে চাচ্ছে না, তবে মনোভাব বুঝতে চেষ্টা করছে। আর মোড়া ভাঙলো আকর্ষণীয় ভঙ্গি করে। হাসকি স্বরে বলল, আমার ঘর, আমার বিছানা, আমার শরীর, আমি কিভাবে শোবো তোর থেকে শিখতে হবে? তিতির মুখ বাঁকায়। অসহ্য লাগছে এখন তার। রুষার কথাগুলো ঘুরপাক খায়। এই লোক তার সামনে আসলে প্রমাণ না পাওয়া পর্যন্ত শান্ত হবে না তার মন। তবে কেন যেন তার দৃঢ় বিশ্বাস ওই মেয়ে কিছু একটা মিথ্যা নিশ্চিত বলছে। তার অবচেতন মন তাকে জানাচ্ছে সে কথা। তিতির বিড়বিড় করলো এবারে, অভদ্র কি সাথে বলি? ঈশান স্পষ্ট শুনল সেটা। বিছানা ছেড়ে উঠে বসতে আতঙ্কিত হলো তিতির। নিজের রুমে নিশ্চিন্তে অন্তত ঘুমানো যায়। এই ঘরে এই লোকের সাথে থাকলে না এই লোককে ভরসা করে, আর না তো নিজের বেহায়া শরীর মনকে ভরসা করতে পারে। তিতির গুটিসুটি মেরে ততক্ষণে জায়গা করে নিয়েছে সোফাতে। এক বিছানায় অসম্ভব। এত বড় বিছানা সবাই শুয়েছিস কেন?
ঈশানের প্রশ্নের জবাবে ক্যাটক্যাট গলায় বলল, আমার ইচ্ছে। বাংলা সিরিয়াল দেখে শিখেছিস এসব? বেরিয়ে আয় কুইক। আপনার সমস্যাটা কি বুঝতে পারছি না আমি। আপনি ভালো মতো ঘুমান গিয়ে। আমার টানা হেঁচড়ার মানেটা কি? নাটক কম করে বিছানায় আয়, ঘুমাবো। তার বিছানায় যাওয়ার সাথে ওনার ঘুমের কি সম্পর্ক বুঝলো না তিতির। অসহ্যকর একটা পুরুষ আপনি ঈশান। ক্ষণে ক্ষণে রং পাল্টান আপনি ঈশান ভাই। ভাই ডাকটা অসহ্য লাগে আজকাল ঈশানের। কঠিন গলায় বলল, আমার সেই রঙে রঙিন হতে না চাইলে দ্রুত আয়। আর বলতে যেন না হয়, আর একবার বলতে হলে চোখের সামনে খালি লাল রং দেখাবো। তিতির ঠোঁট উল্টে প্রশ্ন করে, অন্য রঙে কি সমস্যা? ঈশান ঘুরে বিছানার দিকে যাচ্ছিল। তিতিরের প্রশ্নের জবাবে থমকে দাঁড়িয়ে ঘাড় বাঁকায়, কেমন একটা অশ্লীল হাসি দেয়, হাসকি স্বরে গেয়ে ওঠে, অল আই সি ইজ রেড, রেড, ওহ রেড, নাও অল আই সি ইজ। তিতিরের হাত পা সিটিয়ে আসে। এই মুভি ঈশান ভাইও দেখেছে। গা রিরি করে উঠে, শিহরণে কোনো মতে বলে ওঠে, ছি, অশ্লীল এসব মুভিজ দেখেন আপনি, অসভ্য। ঈশান বিছানার কাছে গিয়ে ফিরে আসে, আবার গাল চেপে চোখে চোখ মেলায়। তা তুই না দেখলে জানলে কি হবে? একা কি আমি অশ্লীল? এখন জবাব দে। তিতিরের শরীর কাঁপে, ঈশানের শরীরের ঘানে চোখ বুজে থাকে। ঈশান গভীর দৃষ্টিতে পরখ করে বউ নামক নারীটির তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট, চোখের পাপড়ি। ঠোঁট দাবিয়ে চুমু খেতে নিষ্পিস করছে নিজের অধৈর্যরা, তবে তা করবে না সে। নিজ থেকে তিতির অনুমতি না দিলে এহেন কর্মকাণ্ড ঘটানো সম্ভব নয়। তার নিঃশব্দে হাসে, কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, আয় মুভিটা দেখি, বলে গেছি আমি। তিতির ভূত দেখার মতো বড় বড় করে পা ফেলে চোখ ছিটকে সরে যেতে চায়। ঈশান ততক্ষণে বন্দি করে এনে বসিয়েছে নিজের কোলের উপরে। এক হাতে কোমর টেনে নিজের সাথে মিশিয়ে অন্য হাতে ল্যাপটপটা সেট করে সামনে বালিশ রেখে তিতির ছটফট করছে সরে যেতে। কোলের উপর বসে থাকতে হবে কেন? সম্ভব নাকি? এ লোকটা পাগল, এক নাম্বারের পাগল না, সে আনা পাগল। আমি এসব দেখবো না, ছাড়ুন। আমি দেখি বলি তো অশ্লীল বললি? এমন আনরোমান্টিক বউ দিয়ে জীবন চলবে কি করে বলতো? আমি আনরোমান্টিকই ভালো, ছাড়ুন। আমার চলবে না। ঈশান আরশাদের বউকে চরম রোমান্টিক হতে হবে। দু একটা খাট না ভাঙলে কিছু রোমান্টিক আবার। কেউ বোধহয় ইলেকট্রিক শক দিচ্ছে বারবার তিতিরকে। লোকটা এত ঠোঁটকাটা কল্পনাতেও ভাবেনি আগে। গম্ভীর মুখের আড়ালে এমন বেহায়াপনা। ছাড়বেন? ঈশানের তিতিরের পেটের উপর খামচে ধরে রাখা হাতের চাপ দ্বিগুণ দৃঢ় করে। নিঃশ্বাস বন্ধ করে ফেলে তিতির। এবারে শ্বাস আটকে আসছে। ঈশান মুখ ডুবায় তিতিরের ভেজা চুলে, প্রাণ ভরে নেশাখোরের মতো শ্বাস টানে, নাক ঘষে চুলের উপর দিয়ে। তিতির খামচে ধরে ঈশানের উরু। ঈশানের মুখে হাসি নেই, এখন আর বুকটা জ্বলছে। আর নাড়াচাড়া করলে হাতটা পেট থেকে উপরে উঠবে, বলে দিলাম। মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ হয়ে যায় তিতির। ছটফটে ভাব কমে। স্বাভাবিকভাবে শ্বাস নে, একবার বন্ধ করে ফেলিস, নয়তো এমনভাবে শ্বাস নিস আমার শ্বাসটা আটকে আছে। স্বাভাবিক থাকতে পারছিস না? দোষ তো দিস বারবার আমার। আমাকে সিডিউস করে ডাকে শুনি। তিতিরের মাথায় হাত, বলে কি সে সিডিউস করে? প্রথম রাতে না হয় জ্বরের ঘরে ভুল করে ফেলেছিল, বাকি দিনও অ্যাক্সিডেন্টলি ভুলের উপরে, তারও বা দোষ কোথায়? আমি মোটেই আপনাকে সিডিউস করছি না। তাহলে কি আমাকে দেখেই সিডিউস হোস? কথার জালে ফাঁসানোর ধান্দা শুধু। মোটেই না, আপনার কন্ট্রোল নেই। ঈশান বাঁকা হাসে, জামা গলিয়ে হাত রাখে নরম নগ্ন পেটে। শীতল হাতের স্পর্শে ঝাঁকি দিয়ে উঠে শরীর। মুভিটা দেখবো, তারপর দেখবো কে কন্ট্রোল হারায়। ওকে, ঠিক যেমন আছিস পুরো মুভিটা ওই একই পজিশনে একই থাকতে হবে। রাজি? তিতিরের ইচ্ছে করছে এখনই হার মেনে নিতে। সে খুব ভয়ঙ্কর পজিশনে আছে, একদম ঈশানের উপর। অস্বাভাবিক হৃদস্পন্দন বাড়ছে তার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।